আচ্ছা, বন্ধ করে দিল। এই এই এই, এটা কি করছিস তুই? বেশি কথা বলো না, চুপচাপ শাওয়ারের নিচে গিয়ে দাঁড়াও। কি? আমি তোর সামনে গোসল করব? যা বলছি তুই এখান থেকে। এই যে মিস্টার, চোখ নামিয়ে কথা বলো, নয়তো আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবি মানে? চিৎকার করব, আর সবাইকে বলবো তুমি আমাকে ওয়াশরুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়েছো। এই না না, এমন করিস না, আমার লক্ষ্মী বোন। কি? তুমি আবার আমাকে বোন বলছো? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে নীলা আমার একেবারে কাছে এসে আমার গলা জড়িয়ে ধরলো, আমাকে একটা লিপ কিস দিয়ে পালিয়ে গেল। ওর মতো একটা মেয়ে আমাকে কিস করলো। ওকে তো কোনোভাবেই বিয়ে করা যাবে না, আমার জীবনটা একেবারে শেষ করে দেবে। তারপরে আমি শাওয়ার নিলাম। হায় রে, ওয়াশরুমে আমি তো কোনো কাপড় নিয়ে আসি নাই। এখন আমি কি করব? এই অবস্থায় আমি কিভাবে বাইরে যাব? ওয়াশরুমের দরজা খুলে একটু মুখ বাড়াতেই দেখলাম নীলা বিছানার উপর বসে আছে। ওই নীলা, আমি না আমি না ওয়াশরুমের ভেতরে কিছুই নিয়ে আসি নাই। ব্যাগ থেকে আমার কিছু কাপড় দে না প্লিজ। এইভাবে বললে হবে না, মিষ্টি করে বলো, তারপরে আমি দিয়ে যাচ্ছি। মিষ্টি করে কিভাবে বলবো? তুমি বলো। ওগো শুনছো, ব্যাগ থেকে আমার কিছু কাপড় দিয়ে যাও না। কি আর করব, নীলার কথা শোনা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। ওগো বউ, শুনছো? ব্যাগ থেকে আমার কিছু কাপড় দিয়ে যাও না। নীলা হাসতে হাসতে কাপড় নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আর কোনো হেল্প লাগবে নাকি? মানে? না, চেঞ্জ করার। আমি অমনি দরজা আটকে দিলাম। ওর মতো একটা পিচ্চি মেয়ের সাথে আমি কিভাবে সারা জীবন কাটাবো? তারপরে চেঞ্জ করে রুমের ভিতরে আসলাম। দেখলাম নীলা সোফায় বসে আছে। কি তোর সমস্যা কি? তুই সব সময় এখানে কি করছিস? তুমি আমার সাথে ভালোভাবে কথা বলবে তো, না হলে। না হলে? না হলে কি করবি তুই? তোর মতো একটা পিচ্চি মেয়ে আমাকে শুধু বিরক্ত করতে জানিস। ওকে, আর বিরক্ত করব না, এখন শুধু ভালোবাসবো। এই বলে নীলা আমার কাছে আসতে থাকলো। আমি আস্তে আস্তে পেছনে সরে যাচ্ছি। সরতে সরতে দেওয়ালের সাথে আটকে গেলাম। এই পিচ্ছি, একদম কাছে আসবি তো বলছি। নীলা আস্তে আস্তে আমার একেবারে কাছে চলে আসলো। ভয় করছো কেন? কালই তো আমাদের বিয়ে, তারপর তো সব ঠিক হয়ে যাবে, তাই না? তুই সর বলছি। ওকে চলো, নিচে সবাই লাঞ্চ করার জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি তোর সাথে যাব না। বেশি কথা বলো না, একসাথে চলো বলছি, না হলে কিন্তু আবার কাছে আসবো। না না, কাছে আসিস না, চল তোর সাথে যাব। তারপর আমি নিচে গিয়ে লাঞ্চ করার জন্য একটা চেয়ারে গিয়ে বসলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের বলতে আমার আর নীলার দিকে সবাই হা করে তাকিয়ে আছে। নীলার আম্মু মানে চাচি বলল, নীলা তুই জামাইয়ের পাশে গিয়ে বস। আমি তো একদম অবাক, চাচি আমাকে আগেই জামাই বলছে। না কোনো পাগলের পাল্লায় পড়লাম রে, যে কিছুই বুঝতে পারছি না। এদিকে নীলা আমার পাশের চেয়ারে বসে আমাকে শুধু বিরক্ত করে যাচ্ছে, পা দিয়ে শুধু আমার পায়ে টোকা দিচ্ছে। আমি তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে রুমে এসে দরজা বন্ধ করে দিলাম, যাতে পিচ্চিটা আমাকে বিরক্ত করতে না পারে। আমি ফোনটা বের করে স্বামীকে একটা ফোন দিলাম। মামা, কি খবর? কি করছিস? আর বলিস না, এখানে আমার একদম ভালো লাগছে না। কবে যে বাসায় আসবো রে। কেন ভালো লাগছে না কেন? এখানে সব পিচ্চিদের পাল্লায় পড়েছি, আমার একদমই ভালো লাগছে না। আচ্ছা মামা, তাহলে থাক, আমরা সবাই এখন ব্যস্ত আছি, পরে কথা হবে। কিসের ব্যস্ত? আরে তোদের বাড়িটা সব সাজিয়ে দিচ্ছি মামা, তোর ঘরটা এমন করে সাজিয়েছি না, খেলা হবে। রাখ তোর খেলা। তারপরে ফোনটা কেটে দিলাম। ফেসবুকে ঢুকে অযথাই ঘোরাঘুরি করলাম, কিছুই যে ভালো লাগছে না। এদিকে তো ফেসবুকে শুধু মেসেজ আসতেই আছে, সবাই উইশ করছে, বিয়ের উইশ। আমি বুঝতে পারলাম না এত বন্ধু বান্ধব ফেসবুকে, এরা আমার বিয়ের কথা জানলো কিভাবে। তারপরে দেখলাম আশিক আমার বিয়ে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছে। মেজাজটাই তো গরম হয়ে গেল। তারপরে বিকেল হয়ে আসলো। এদিকে নীলা এসে বারবার আমাকে বিরক্ত করছে। একটু পরপরই আমার রুমে আসছে, এটা সেটা বলছে। ওর বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি বুঝতে পারলাম না ওদের মতো এক একটা পিচ্চিদের সাহস কিভাবে হয় আমাকে নিয়ে হাসাহাসি করার। আমি কিছুই বললাম না, কারণ এখানে অনেক আত্মীয় স্বজন আছে। ওরা যদি জানতে পারে তাহলে কি বলবে। তারপরে রাত হয়ে আসলো, বিয়েটা তাহলে হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। কি আজব, চাচাতো বোনের সাথে বিয়ে, ভাবতেই কেমন লজ্জা লাগছে। তাও একটা পিচ্চি মেয়ে, যে কিনা এবার এসএসসি দিল মাত্র। বাইরে সবাই অনেক আনন্দ করছে, গান বাজছে খুব জোরে। আমি রুমের মধ্যে বসে আছি, নিচে সবাই যে যার মতো ব্যস্ত। রুমের মধ্যে বসে মোবাইল টিপতেছি, এমন সময় নীলা আসলো। কি ব্যাপার মশাই, একা একা রুমের মধ্যে? নিচে চলেন, সবাই অনেক মজা করছে। তোর সমস্যা কি?
আমি একা থাকলে? তুই যা, আমি যাব না। শোনো, তোমাকে অনেক বলেছি তুমি আমার সাথে ভালোভাবে কথা বল। বলবো না। কি করবি তুই? ওকে, দেখাচ্ছি কি করি। এই, না 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 না। তাহলে নিচে চলো, আমার সাথে নাচবে। কি? তোর সাথে নাচবো? তাও আবার আমি? এত অবাক হয়ে লাভ নেই, যাবে কিনা সেটা তাড়াতাড়ি বলো। কখনই যাব না, তুই যা তো। ওকে, দেখাচ্ছি। এই শোন, আমার না এত জোরে আওয়াজ একদম পছন্দ না। জোরে সাউন্ড হলে আমার মাথায় সমস্যা হয়, তার জন্যই আমি নিজে যেতে চাচ্ছি না আর কি। সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি। ওকে, তাহলে নিচে যাওয়া লাগবে না, আমরা দুজন এখানে বসে গল্প করব। এই শোন, এখন দুজন একসাথে থাকলে মানুষ কি বলবে? হ্যাঁ, কে কি বললো সেটা দেখার বিষয় না, আমি আমার জামাইয়ের সাথে বসে গল্প করছি, তাতে মানুষের কি? তোর জামাই হতে আমার বয়েই গেছে। ফিসফিস করে কি বললে? কই কিছু না তো, কিছু বলি নাই। এইভাবে দুজন অনেকক্ষণ ধরে বসে গল্প করলাম। গল্প নয় তো, অনেকটা ঝগড়ার মতো। এই নীলা শোন, আমার না এখন ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। তুই এখন যা, আমি ঘুমাবো। আর একটু থাকি না, কেন? তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আচ্ছা, অনেক কথা বলেছিস, এখন যা, আমি ঘুমাবো। নীলা আমাকে একটা কিস করে চলে গেল। আমি এই পিচিটার জ্বালায় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। কি করেছে এই পিচির হাত থেকে রেহাই পাবো বুঝতে পারছি না। সকালে আম্মুর ডাকে ঘুমটা ভাঙলো, দেখলাম আম্মু আর জান্নাত এসেছে আমার রুমে। কখন উঠবে? আজ না তোর বিয়ে? বিয়ে হয়েছে তো কি হয়েছে, এত সকালে কেউ ঘুম থেকে ওঠে নাকি? এখানে কত মানুষ, তুই যদি এত দেরি করে ঘুম থেকে উঠিস তাহলে সবাই কি বলবে? তোকে নিয়ে হাসাহাসি করবে যে। আচ্ছা যাও, উঠছি। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর আবার সেই প্যারার আগমন রুমে। শুভ সকাল। অশুভ সকাল? অশুভ মানে? তোকে এত বুঝতে হবে না। তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলো? তোর মতো একটা পিতির সাথে কিভাবে কথা বলবো শুনি? একটু মিষ্টি করে কথা বলা যায় না? সবার সাথে যেভাবে কথা বলো আমার সাথে সেইভাবে কথা বলবে। কি দরকার? আচ্ছা, আম্মুকে ডাকি। কথায় কথায় এভাবে ভয় দেখানো কিন্তু ঠিক না। আমি তোর চেয়ে অনেক বড়, আমার সাথে ভালোভাবে কথা বলবি। আমি তো ভালোভাবে কথা বলতে চাই, তুমি তো আমার সাথে ভালোভাবে কথা বলো না। তুমি আমার সাথে ভালোভাবে কথা বললে আমি আমার আম্মুর ভয় দেখাবো না। ঠিক আছে, এখন চলো, ব্রেকফাস্ট করবে। তোর সাথে ব্রেকফাস্ট করব না। তুই কালকে আমাকে অনেক জ্বালিয়েছিস। আচ্ছা, আজকে একটুও জ্বালাবো না, চলো তুমি। সত্যি তো? সত্যি, চলো। তারপর ব্রেকফাস্ট করে নিলাম। রুমের মধ্যে বসে আছি, ছাদে যাচ্ছি, ফোন টিপছি। এভাবে দুপুর হয়ে আসলো, বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। আমি একটা সাদা পাঞ্জাবি পরেছি, একেবারে বুড়া বুড়া লাগছে। সাদা পাঞ্জাবি আমি আগে কখনো পরি নাই, আজকে আম্মু অনেক জোরাজোরি করলো তাই পরলাম। আর বিয়েতে নাকি সাদা কাপড় পরতে হয়। একটু পরে কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলো। আমি চুপচাপ বসে আছি, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এদিকে শহর থেকে আমার বন্ধু বান্ধব এবং আব্বুর অনেক বন্ধু বান্ধব, অনেকে আমার বিয়েতে। বিয়ের কার্যক্রম একেবারে শেষ, এখন বাড়িতে যাওয়ার পালা। চাচা চাচি নীলাকে আমার হাতে তুলে দিল। তারা অনেক কান্নাকাটি করছে, নীলাও অনেক কান্নাকাটি করছে। আমার তো একটু একটু হাসি পাচ্ছে। যাই হোক, চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। একটু পর আমরা আমাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। অনেক দূরের রাস্তা, যেতে যেতে প্রায় সন্ধ্যা পেরিয়ে যাবে। নীলা আমার পাশের সিটে বসে আছে, একটু পর পর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। আমি তো পিচিটার কাহিনী দেখে একেবারে অবাক, কখনো কাঁদছে কখনো হাসছে, কিছুই বুঝতে পারছি না। কিছু দূর যাওয়ার পরে নীলা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এই প্রথম নীলার মুখের দিকে ভালো করে তাকাইলাম। বাহ, পিচিটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একেবারে বউ বউ লাগছে। আমি কি সব ভাবছি? নীলার মতো একটা পিচি মেয়েকে নিয়ে, ওকে তো আমি কোনোদিনও বউ হিসেবে মেনে নিব না। আমি কি সব আজে বাজে চিন্তা করছি। এভাবে নানান কথা ভাবতে ভাবতে সন্ধ্যায় বাড়িতে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই আমি রীতিমতো অবাক। ওয়াও, আমাদের বাড়িটাকে দেখতে কি সুন্দর লাগছে, কি সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। বাড়িটার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। বাড়ি দেখতে দেখতেই ভেতরে চলে আসলাম। আমি আমার রুমে যাব অমনি দেখলাম দরজায় একটা তালা ঝুলানো। তারপরে দেখলাম স্বামী, আশিক, হাসিব সবাই দরজার সামনে চলে আসলো। কি খবর? এই সন্ধ্যায় বাসর ঘরে যাওয়ার জন্য এত আগ্রহ? না, বাসর ঘরে যাব মানে? আমি তো আমার রুমে যাচ্ছিলাম। বুঝেছি ভাই, আমাদের আর বোঝাতে হবে না, আর একটু ধৈর্য ধরে অপেক্ষা কর ভাই। আমি কোনো কথা না বলে পাশের রুমে ফ্রেশ হতে চলে গেলাম। আম্মু এসে আমাকে আরেকটা পাঞ্জাবি দিল, বলল তুই এই পাঞ্জাবিটা পর। আম্মু
সাদা কালারের পাঞ্জাবি পরতে একদম ভালো লাগে না। আমি এখন পাঞ্জাবি পরবো কেন? আমি এখন টি শার্ট পরবো। বাসুরাতে কেউ টি শার্ট পরে নাকি? আচ্ছা তুই থাম, আমি সাদাটা চেঞ্জ করে অন্য একটা কালারের পাঞ্জাবি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। সবাই মিলে অনেক মজা করছি। সবাই তো শুধু বাসর ঘর করছে। আমার তো শুনতে একদমই ভালো লাগছে না। রাত 11টা বেজে গেল। আম্মু আব্বু এসে আমাকে বকাবকি করতে শুরু করে দিল। তোর বুদ্ধি বলতে কিছুই নেই। এখন রাত 11টা বেজে গেছে আর তুই এখনো বসে আছিস? যা তাড়াতাড়ি রুমে যা। মাথা নিচু করে চুপচাপ রুমে যাচ্ছি। দরজার সামনে যেতেই স্বামী আমার কাছে আসলো। মামা, বালিশের নিচে রাখা আছে। তোর শালা শত সামনে থেকে। তারপর আমি দরজা খুলতেই পুরোপুরি অবাক হয়ে গেলাম। রুমটা এত সুন্দর করে সাজানো আমি কিছুতেই বোঝাতে পারবো না। আমি এদিকে ওদিকে ঘুরে রুমটা দেখতে লাগলাম। বিছানাটাও খুব সুন্দর করে সাজানো। চোখ পড়লো নীলার দিকে। দেখলাম বিছানার মাঝখানে ঘোমটা দিয়ে বসে আছে। আমি সোফায় গিয়ে বসে পড়লাম। এই তুমি সোফায় কেন বস? তোর মাথায় বসবো নাকি? বাসর রাতে কেউ কারো মাথায় বসে, তুমি আমার সামনে এসে বস। তোর সামনে আমি বসবো না। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কাছে আসো বলছি। শোন, তোর মতো একটা পিচ্চি মেয়েকে আমি বউ হিসেবে কখনোই মেনে নেব না। কেন, আমার দোষ কি করেছি আমি? জানি না কি তোর দোষ, কিন্তু তোর মতো একটা পিচ্চি মেয়েকে আমি আমার বউ করে নিতে পারবো না। কেন আমাকে বউ হিসেবে মেনে নেবেন? তাহলে কেন আমাকে বিয়ে করলেন? আব্বু আম্মুর জোরাজোরিতে তোকে বিয়ে করেছি, না হলে কখনোই তোর মতো পিচ্চিকে আমি বিয়ে করতাম না। বিয়েটা কি একটা ছেলে খেলা পেয়েছো নাকি, যে তুমি তোমার আব্বু আম্মুর জোরাজোরিতেই আমাকে বিয়ে করবে আর আমার জীবনটা নষ্ট করে দেবে? তোর জীবন নষ্ট করতে চাইনি। বিয়ে করেছো আর এখন বলছো বউ হিসেবে মানি না? দেখাচ্ছি তোমার। নীলা বিছানা থেকে নেমে আমার কাছে আসছে। দেখ পিচ্চি, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, না হলে কিন্তু খবর আছে। কি করবে তুমি শুনি? কি করবে তুমি শুনি? মারবো তোকে। আম্মু, আম্মু, তোমার ছেলে আমাকে মারছে। এই পিচ্চি, চিৎকার করছিস কেন? আমি তোকে কখন মারলাম? মারতে চেয়েছো তো নাকি? মারতে চেয়েছি কিন্তু মারি নাই তো। আচ্ছা তোকে মারবো না, এখন আমি ঘুমাবো। আর একটা কথাও বলবি না। ওই বাসর রাতে কেউ ঘুমায় নাকি? আর তুমি বিছানায় চল, সোফায় কেন বসে আছো? তোর কাছে আমি যাব না, আমার থেকে দূরে থাকবি। কি দূরে থাক, দাঁড়াও দেখা। এই বলে নীলা আমার কোলে এসে বসলো। এই পিচ্চি, কি করছিসটা কি? ওঠ বলছি। উঠবো না, আর তুমি এত কথা বলবে না, না হলে কিন্তু আমি চিৎকারও করবো, তখন বুঝবে কি হয়। না, চিৎকার করিস না। তারপরে নীলা আমার হাত ধরে আমাকে বিছানায় নিয়ে গেল। তোর সঙ্গে একসাথে ঘুমাতে পারবো না। ঘুমাতে কে বলছে? তাহলে দেখবে। কি দেখবো? এই বলে নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপরে আমার বুকের উপরে উঠে গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। নীলা আমার বুকের উপরে থাকায় আমি কিছুতেই ওকে নামাতে পারছি না। আর এদিকে কিছু বলতেও পারছি না, কারণ চার ঠোঁট একসাথে বন্দী হয়ে আছে। অনেকক্ষণ পর নীলা আমাকে ছাড়লো। দুজনেই অনেক হাঁপাচ্ছি, কেউ কোনো কথা বলতে পারছি না। একটু পরে নীলা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো। এই পিচি, তোকে অনেকক্ষণ থেকে সহ্য করছি, এখন আমার উপর থেকে নাম বলছি। শোনো, তুমি বেশি কথা বলবে না বল, না হলে কিন্তু আমি আম্মুর কাছে বিচার দিব, আর তারপরে কি হবে তুমি ভালোভাবেই বুঝতে পারছো। আমি আর কোনো কথা বললাম না, কারণ কথা বলার কোনো রাস্তা নেই। সব রাস্তা এই পিচি শয়তানি আটকে দিয়েছে। আমি শুধু ভাবছি এই পিচির হাত থেকে কিভাবে রেহাই পাবো। আল্লাহ, তুমি আমাকে এর হাত থেকে বাঁচাও। আমি আর পারছি না, এইটুকু একটা মেয়েকে কিভাবে নিজের বউ করে নেব বুঝতে পারছি না। তাও আমার চাচাতো বোন, মেনে নেওয়া একেবারে অসম্ভব। এই নীলা, এবার আমার উপর থেকে নাম, নেমে ঘুমা, অনেক রাত হয়েছে। বাসর রাতে কেউ ঘুমায় না। ওকে, আমার উপর থেকে নাম, আমার অনেক ভারী লাগছে তো। তারপরে নীলা আমার উপর থেকে নামলো, কিন্তু ছাড়লো না, মানে পাশ কাটিয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। দেখ নীলা, অনেক জার্নি করেছি, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমাকে ঘুমাতে হবে, না হলে অসুস্থ হয়ে পড়বো। আরো অনেক কিছু বাকি আছে, আর তুমি এখনই ঘুমাবে? মানে বোঝো না, তুমি তো অনেক বড়, আমাকে পিচ্ছি বলো, আর তুমি বোঝো না? আমি এইটুকু মেয়ের কথা শুনে একেবারে অবাক হয়ে যাচ্ছি। নীলা দেখ, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি জোর করে আমার স্বামীর ভালোবাসা আদায় করে নিই। আমি পাশ কাটিয়ে অন্যদিকে ঘুরলাম। নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরছে। নীলা হয়তো আমার আদর পাওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি এই পিচ্চি মেয়েটাকে কিছুতেই বউ হিসেবে মানতে পারছি না। নীলা নড়াচড়া করছে, আমি চুপচাপ শুয়ে আছি। একটু পর পর আমাকে ছাড়ছে, আবার জড়িয়ে ধরছে। অনেকক্ষণ পর লক্ষ্য করলাম নীলা আর নড়ছে না, হয়তো ঘুমিয়ে পড়েছে। আমিও এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি নীলাকে দেখে চমকে উঠলাম। কি যে বলবো বুঝতে পারছি না। নীলা শাড়ি একেবারে
নীলার শাড়ি একেবারে এলোমেলো হয়ে আছে। আমি তো প্রথমবার দেখে ভীষণ লজ্জা পেয়েছি। এইটুকু একটা পিচি মেয়ে যে কিনা নিজের শাড়ি সামলাতে পারে না, সে আমাকে কিভাবে সামলাবে? আমি অন্যদিকে তাকিয়ে নীলার শাড়িটা ওর গায়ের উপর দিতেই ও আমার হাত চেপে ধরলো। আমি বুঝতে পারলাম ও মজা করছে, মানে জেগে আছে। হাত ছাড় বলছি। চলো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কোথায় যাব? গোসল করতে। আমি এত সকালে গোসল করি না। এখন থেকে প্রতিদিন সকালে গোসল করতে। বললাম তো আমি সকালে গোসল করি না, তুই যা। এই, রাতে কি করলে ভুলে গেছো? এখন গোসল করবে না বললেই হবে। চলো বলছি। এই ওয়েট, রাতে কি করলাম মানে? তুই কি বলতে চাচ্ছিস? ওসব কথা আমি বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি গোসল করবে, চলো। এই বলে নীলা আমাকে টানতে টানতে ওয়াশরুমের মধ্যে নিয়ে গেল। আমি তো একেবারে ভেবাচেকা খেয়ে গেলাম। নীলের সাথে এসব কি করলাম আমি, ভাবতে লজ্জা লাগছে। নীলা শাওয়ার ছেড়ে দিল, অমনি আমার ধ্যান ভেঙে গেল। এই কি করছিসটা কি? কেন গোসল করছি? তাই বলে দুজন একসাথে? তুই বাইরে যা। এই শোনো, এখন থেকে দুইজন একসাথে, ঠিক আছে? না, একসাথে কখনোই গোসল করব না, তুই বের হয়ে যা বলতেছি। নীলা আমাকে জড়িয়ে ধরলো, দুজনে কাক ভেজা হয়ে ভিজে গেছি। তারপরে নীলা আমাদের কাপড়গুলো ছাদে শুকাতে দিয়ে আসলো। আমি রুমের মধ্যে বসে আছি। একটু পর নীলা আসলো, এসে চিরুনি করতে লাগলো। নীলা একটু পর পর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। আমি তো শুধু রাতের কথাই ভাবতেছি, কি করলাম এগুলা। জান্নাত রুমের মধ্যে আসলো। ভাইয়া, তোমরা নিচে চলো, ব্রেকফাস্ট করার জন্য সবাই বসে আছে। তারপরে আমরা তিনজন একসাথে নিচে গেলাম, গিয়ে ব্রেকফাস্ট করতে লাগলাম। আম্মু খাবার সার্ভ করে দিচ্ছে। বড় আম্মু, এগুলো আমাকে দাও, আমি সার্ভ করে দিই। তুমি বরং বসে পড়ো, একসাথে খেয়ে নাও। এই পাগলি মেয়ে, এখন তো আমি তোর বড় আম্মু নই, এখন আমাকে শুধু আম্মু বলে। ঠিক আছে আম্মু, তুমি বসে পড়ো, আমি সার্ভ। এই না, তুই তো অনেক ছোট, তুই এখন এগুলা করবি না, বড় হয়ে তারপরে করবি। ঠিক আছে আম্মু। তারপরে আমি ব্রেকফাস্ট শেষ করে ছাদে গেলাম। বসে বসে শুধু রাতের কথাই ভাবছি, কি বলতে কি করে ফেললাম। একটু পরে আশিক, হাসিফ, সামি এরা ছাদে আসলো। কি খবর মামা, কেমন এনজয় করলি? খুব ভালো, তোরাও এবার একটা করে বিয়ে করে ফেল। করব, সময় হলে ঠিকই করব। তাড়াতাড়ি। এভাবে বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। একটু পর নীলার বাড়ির লোকজন আসবে। আব্বু আমাকে বাড়িতে থাকতে বলেছে। আশিক, হাসিব এরা সবাই নিচে চলে গেল, ওদের নাকি কিছু কাজ আছে। আমি ছাদে বসে আছি, রুমে যাচ্ছি না, কারণ রুমে গেলে নীলা দুষ্টামি করতে শুরু করবে। কিছুক্ষণ পর নীলা আমাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলো। তুমি এখানে কি করছো? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে পাচ্ছি না। আমাকে কেন খুঁজছিস? না, এমনি। তুমি আমার কাছাকাছি না থাকলে আমার ভালো লাগে। কিন্তু আমার তোর কাছে থাকতে একদম ভালো লাগে না, তাই তোর থেকে দূরে আছি। যা, এখন তুই নিচে যা, আমাকে আমার মতো থাকতে দে। শোনো, তুমি কিন্তু এরকম করলে আমি আম্মুর কাছে। কি বারবার আম্মু আম্মু করে ভয় দেখাস? যা তো চোখের সামনে থেকে। নীলা ছাদ থেকে নিচে চলে গেল। একটু পর আম্মুকে ডেকে নিয়ে আসলো ছাদে। এই, তুই বৌমার সাথে ভালোভাবে কেন কথা বলি? কই, ভালোভাবেই তো কথা বলি। না আম্মু, আমার সাথে একদম ভালোভাবে কথা বলেন, আমাকে শুধু কথায় কথায় ধমক। এরপর থেকে যদি বৌমার সাথে এরকম ব্যবহার করিস তাহলে কিন্তু খবর আছে, তোর আব্বুর সাথে সবকিছু বলবো, তারপর বুঝবি। না আম্মু, এরপর থেকে আর ধমক দিয়ে কথা বলবো না, এবার থেকে ভালোভাবে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর যেন এরকম কিছু না শুনি। আচ্ছা ঠিক আছে আম্মু। তারপরে আম্মু চলে গেল। নীলা মুচকি হাসছে। এই পিচ্ছি, আমাকে বারবার বকা খাওয়াতে তোর বুঝি ভালো লাগে? না, একদমই ভালো লাগে না। আমার প্রাণের স্বামী ছোট বাচ্চাদের মতো তার আম্মু আব্বুর কাছে বকা খায়, এগুলো আমার একদমই ভালো লাগে না। তাহলে কেন বারবার আম্মুর কাছে বিচার দিস? কারণ তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো না, আমার কথা একটাও শোনো। আচ্ছা, এবার থেকে শুনবো। আর শোন, রাতের ওই বিষয়টার জন্য সরি। আসলে আমি ঘুমের মধ্যে কি করেছি বুঝতে পারি নাই, প্লিজ তুই কিছু মনে করিস না। কি হলো, হাসছিস কেন? তুমি তো রাতে কিছুই করো না, আমি এমনিতেই মজা করে ওগুলো বলি। কি শয়তাননি, তুই আমার সাথে একদম এগুলো করবি না। আচ্ছা, এবার থেকে আর ওরকম করবো না। চলো এবার নিচে চলো। নিচে যাচ্ছি। এমন সময় নীলা চিৎকার দিয়ে উঠলো। অমনি আম্মু আর জান্নাত চলে আসলো। কি হয়েছে, চিৎকার করলি কেন? আম্মু, পায়ে মচকা লেগেছে। কি ব্যাপার ইমন, তুই থাকতে নীলার পায়ে মস্কা লাগলো কিভাবে? আজব তো, ওর পায়ে মচকা লাগলে সেটা আমি কিভাবে বলবো? আম্মু, আমি কিছুতেই হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা করছে। ইমন, তুই নীলাকে কোলে করে রুমে নিয়ে যা। কি? আমি কাউকে কোলে নিতে পারবো না। যেটা বলছি সেটা কর। কি আর করব? নীলাকে কোলে করে রুমে নিয়ে গেলাম। আম্মু ফ্রিজ থেকে বরফ দিয়ে গেল আর বলল নীলার পায়ে বরফ দিয়ে দিতে। আমি আম্মুর কথা মতো নীলার পায়ে বরফ দিয়ে দিলাম। নীলা শুধু আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে।
হাসিস কেন? কি হাসছে? হাসিস কেন? আমি কোনো ব্যথা পাইনি, শুধু তোমার কোলে ওঠার জন্য এগুলো কর। কি? থাম, তোকে দেখাচ্ছি। এই বলে আমি নীলাকে বালিশ দিয়ে মারতে শুরু করলাম। নীলা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আমিও ওর পিছু পিছু দৌড়াচ্ছি। তারপরে এই বলে আমি নীলাকে বালিশ দিয়ে মারতে শুরু করলাম। নীলা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আমিও ওর পিছু পিছু দৌড়াচ্ছি। তারপরে নীলা হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল। ও মা গো, মরে গেলাম। তুই আবার আমাকে বোকা বানাচ্ছিস? থাম, তোকে দেখাচ্ছি। এই বলে আমি নীলাকে বালিশ দিয়ে মারতে শুরু করলাম। নীলা পায়ে হাত দিয়ে বসে আছে। শোনো, আমি সত্যিই বলছি, এবার আমার পায়ে খুব লেগেছে, খুব ব্যথা পায়। কই দেখি তোর পা। দেখলাম নীলার পা অনেকটা ফুলে আছে। আমি বুঝতে পারলাম এবার ওর পায়ে সত্যি সত্যি লেগেছে। আমি নীলাকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর নীলার পায়ে বরফ লাগিয়ে দিলাম। একটু পর নীলার বাড়ির লোকজন আসলো। আমি আর নীলা সবার সাথে কথা বললাম। আম্মু বলল আমাকে নাকি আজকে নীলার বাড়িতে যেতে হবে, এটা নাকি নিয়ম। আমি অনেক অজুহাত দেখিয়ে না যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাকে জোর করে পাঠিয়ে দিল। বিকেলের দিকে আমি নীলা আর জান্নাত রওনা দিলাম শ্বশুর বাড়িতে। পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে গেল। ওখানে পৌঁছে ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। নীলার বাড়িতে এখনো অনেক আত্মীয় স্বজনরা আছে। এখানে এসে জামাই আদর ভালোই পেলাম। রাতে রুমে বসে আছি, এমন সময় নীলা আসলো। এই চলো না, দুজন ছাদে ঘুরে আসি। ভালো লাগছে না, তুই যা। তুমি সবসময় এরকম করো কেন? কি রকম করি? এই যে, আমার কথাও শোনো না। এই রাত্রিবেলা কেউ ছাদে যায় নাকি? আচ্ছা, ছাদে যাওয়া লাগবে, আমার কাছে আসো। তোর কাছে যাবো মানে? আমার কাছে আসো, আমি তোমাকে আদর করব। এই আমি কি ছোট নাকি যে আমাকে আদর করা লাগবে? আর তোর আদর নেওয়ার ইচ্ছা আমার নেই। ইচ্ছা না থাকলেও নিতে হবে, তুমি আমার স্বামী, সবকিছু করতে পারি। এই বলে নীলা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম আর আস্তে আস্তে পিছনে সরতে লাগলাম। নীলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি নীলাকে ছাড়াতে পারছি না। ওর শরীরে হাত দিয়ে আমি ওকে ছাড়াবো কিভাবে? ওকে ছাড়তে বলবো এমন সময় নীলা আমার মুখ বন্ধ করে দিল। এখন শুধু শব্দ করতে পারছি, এর বেশি কিছু বলতে পারছি না। একটু পর নীলা ওর ঠোঁট সরিয়ে নিল আর আমার বুকে মাথা লুকালো। আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। তুই আমার ইচ্ছার বিরুদ্ধে এগুলো করতে পারিস না, আমি তোকে বউ হিসেবে মানি না। আস্তে আস্তে সব মেনে নেবে, এখন শুধু আমাকে সহ্য করো। আর বেশি কিছু করতেই পারবে, আর এর বেশি কিছুই করতে পারবে না। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি জোর করেই ভালোবাসা আদায় করে নেব। আমার ঘুম পাচ্ছে, আমাকে ছাড়। তুই আজ কোনো ঘুম হবে না, আর রাত শুধু রোম্যান্স। তুই পিচ্ছি মেয়ে, তুই রোমান্সের কি বুঝিস? অনেক কিছুই বুঝি। আমি নীলার কাছ থেকে ছুটে বিছানায় এসে শুয়ে পড়লাম। নীলা এসে আবারও পাশে শুয়ে পড়লো। আমি নীলার বিপরীত দিকে তাকাইলাম। নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি বারবার ছাড়তে বললাম, কিন্তু ও ছাড়লো না। আসলে নীলা আমার কোনো কথাই শোনে না, ওর যেটা মন চায় সেটাই করে। নীলা জোর করে আমার মাথা ওর দিকে ঘুরিয়ে নিল। এই কি চাস তুই বলতো? আমার দিকে তাকিয়ে দেখো, আমার কি লাগবে, দেখো আমার কি লাগবে। সেটা তুই কখনোই পাবি না, বৃথা চেষ্টা করিস না, আমাকে ছেড়ে দে। নীলা এবার চোখ বড় বড় করে তাকালো। আমার তো কেমন ভয় লাগছে ওকে দেখে। নীলা এবার আমার চুল ধরে আমার মাথা ওর বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আমি ছটফট করতে লাগলাম। এইটুকু একটা পিচ্চিমের কারবার দেখে আমি জোরে নড়াচড়া করতে পারছি না। নীলা খুব শক্ত করে আমার চুল ধরে আছে, একটু নড়তেই আমার চুলে লাগছে। এভাবে নীলার অত্যাচার সহ্য করতে হলো প্রায় 2 ঘন্টার মতো। নীলা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাকে ছাড়ছে না। আমি কোনোভাবেই ওর কাছ থেকে নিজেকে ছাড়াতে পারলাম না। ভাবছি কি করা যায়। মাথায় একটা বুদ্ধি এলো। এখান থেকে বাড়িতে গিয়ে আমি ঢাকায় চলে যাব। ঢাকায় গিয়ে একটা জব করব আর নীলাকে বাসায় রেখে যাব, যাতে ওর অত্যাচার আমাকে না সহ্য করতে হয়। বাহ, দারুণ বুদ্ধি পেলাম। একটু পরে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি আজকেও অবাক। নীলা শাড়ির মধ্যে আমাকে পিছিয়ে নিয়েছে, একেবারে 2-3টা প্যাচ দিয়েছে। কি করব বুঝতে পারছি না। এখান থেকে বেরোতে লাগলে নীলার শাড়ি খুলে যাবে। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি এগুলো ও নিজের ইচ্ছাতেই করে, না জানি ঘুমের মধ্যে আরো কত কিছুই না করে। আমি নীলার শাড়ির মধ্যে থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু বের হতে পারছি না। আমি একটু নাড়াচাড়া করতেই নীলা চোখ খুললো। আমি জানতাম তুমি আমার কাছে আসবে। এই চুপ কর, আমার মোটেও তোর কাছে আসার কোনো ইচ্ছা নেই। তুই আমাকে তো শাড়ির মধ্যে প্যাচ দিয়েছিস। ওমা, আমি কোথায় প্যাচ দিলাম? তুমি নিজেই এসেছো, আমি বুঝতে পারছি। এই চুপ, আর একটা কথা বলবি না। আমাকে বের হতে দে। তারপরে নীলা ওর শাড়ি খুলে ফেললো। আমি চুপচাপ বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। আমি ফ্রেশ হয়ে আসলাম। তারপরে নীলা ফ্রেশ হতে গেল। একটু পরে নিচে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করছি এমন সময় চাচি বলল, এখন তো আর চাচি না, এখন আমার শাশুড়ি আম্মা। ইমন, তুমি তো আর গ্রামে আসো না, আজকে নীলার সাথে গ্রামটা ঘুরে দেখো, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি কি ভাইয়ের সাথে যেতে পারি না? অবশ্যই যাবে, একসাথে সবাই গ্রামটা ঘুরে দেখবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই যাব। তারপর ব্রেকফাস্ট শেষ করে আমরা তিনজন বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখতে। গ্রাম আমার ভীষণ ভালো লাগে। এখানকার পরিবেশটা কত সুন্দর, কোনো শব্দই নেই। গ্রামের পাশে একটা নদী আছে, নদীর পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। নদীর সৌন্দর্য অনেক, দুপাশে অনেক কাশফুল। এভাবে নীলার অত্যাচার আর সকালে বিকেলে গ্রামের সৌন্দর্য দেখে দেখে 2টা দিন কেটে গেল। আজ সকালে আমরা শহরে যাব। সবাই নিজ নিজ রেডি হচ্ছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম শহরের উদ্দেশ্যে। আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর পেরিয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু লাঞ্চ করার জন্য ডাকলো, কিন্তু লাঞ্চ করলাম না, অনেক টায়ার্ড। তাই সরাসরি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে দেখলাম আমার পাশে নীলা ঘুমিয়ে আছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক দিন থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয়নি। আমি বাজারে পৌঁছালাম। বাড়ি থেকে বের হওয়ার সময় সবাইকে ফোন দিয়ে চলে আসতে বলেছি, কিন্তু এখনো কেউই আসেনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আশিক আসলো। কি খবর, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? বিয়ে করে তো আমাদের ভুলে গেলি। আরে না, তোদের সবাইকে খুব মিস করি। ও আচ্ছা, ভাবির কি খবর, কেমন আছে? হ্যাঁ ভালো আছে। এইভাবে দুজনে বসে গল্প করছি। কিছুক্ষণ পর হাসিব আর সামি আসলো। আমরা 4 জন ক্যারাম খেলতে শুরু করলাম। আমরা নিয়মিত ক্যারাম খেলি, কিছুদিন না খেলায় আমি তেমন খেলতে পারছি না। ক্যারাম খেলছি আর সিগারেট টানছি। কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারি নাই। আমরা সবাই যে যার বাসায় চলে আসলাম। আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল। কলিং বেল দিলাম, আম্মু এসে দরজা খুলে দিল। আচ্ছা তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপরে আমি ওয়াশরুমে যাব। এমন সময় নীলা এসে সামনে দাঁড়ালো। কি সমস্যা তোর, সামনে দাঁড়িয়েছিস কেন? তুমি কোথায় গিয়েছিলে আমাকে না বলে? কোথায় যাব না যাব সেটা কি তোকে বলে যেতে হবে নাকি? আই ওয়েট, কি খেয়েছো? কি খেয়েছি মানে? তুমি স্মোক করো, সিগারেটের গন্ধ বের হচ্ছে। শর্ত সামনে থেকে। আমি নীলার পাশ কাটিয়ে ওয়াশরুমে গেলাম। তারপরে ফ্রেশ হয়ে নিচে গেলাম ডিনার করতে। দেখলাম আম্মু, আব্বু, জান্নাত, নীলা সবাই বসে আছে আমার জন্য। একসাথে ডিনার করবে, তাই আমি গিয়ে বসে পড়লাম। আম্মু খাবার সার্ভ করতে শুরু করলো। আম্মু, তুমিও বসে পড়ো, আমাদের সাথেই খাবে। আচ্ছা ঠিক আছে, বসছি, তোরা খেতে শুরু কর। আব্বু, আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আব্বু, আমি এখন জব করব। অনেক তো বসে থাকলাম, এখন একটা কোনো কাজ করি। তাছাড়াও এখন তো বিয়ে করেছি, একটা জব করা দরকার। না, তোকে কোনো জব করতে হবে না। ব্যাট ভালো লাগে না। আমার একটা কথাও তোমরা শোনো না। আমি ডিনার না শেষ করে রুমে চলে আসলাম। নীলার কাছ থেকে বাঁচার একটা বুদ্ধি পেলাম, এটাও আব্বু বন্ধ করে দিল। এখন কি করব, কিভাবে এই পিতৃ শয়তানির হাত থেকে বাঁচবো? একটু পরেই নীলা আসলো। নীলা এসে দরজা লক করে দিল। এই, তোমার সমস্যা কি? কোনো সমস্যা নেই, বলো বলছি। এই শোন, মাথা এমনিতেই গরম হয়ে আছে, আর রাগিয়ে দিস না বলছি। আমি বুঝতে পেরেছি তুমি আমার হাত থেকে বাঁচার জন্য বাইরে জব করতে যেতে চাচ্ছ। একটা কথা শুনে রাখো, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তুমি যেখানেই যাও আমি সব সময় তোমার পাশে থাকি। তুই আসলেই একটু বেশি কথা বলিস। বেশি দেখছোটা কি? এখন দেখবে। মানে কি বলছিস? মানে তুমি স্মোক করো, এখন আমি সরাসরি আম্মুকে বলে দিব। তুই দেখেছিস আমি স্মোক করি? দেখি নাই, তবে গন্ধ পেয়ে এখনই আমি আম্মুকে বল। এই বলে নীলা বাইরের দিকে যেতে লাগলো। আমি ওর হাতটা ধরলাম। এই, আম্মুকে বলিস না প্লিজ। এর আগে আম্মু অনেক বকাবকি করেছিল, এমনকি আমাকে চর মেরেছিল। আচ্ছা বলবো না, আমার কয়েকটা শর্ত আছে, এগুলো শুনলে আমি আর আম্মুকে বলবো। কি শর্ত? শর্তগুলো মানতে হবে কিন্তু, না হলে আমি সরাসরি আম্মুর কাছে যাব আর গিয়ে বলবো, আম্মু তোমার ছেলে আমাকে মেরে আমার সাথে খারাপ ব্যবহার করেছে এবং সিগারেট খেয়েছে। আচ্ছা কি শর্ত বল? আমার সাথে ভালো করে কথা বলতে হবে, মানে তুমি করে কথা বল। এসব তুই চলবে না, আমি যা বলবো সেগুলো তোমাকে শুনতে হবে। কখনোই পারবো না। ওকে, তাহলে যাই আম্মুর কাছে, গিয়ে বলি তার ছেলে সিগারেট টানের গল্প। না বলিস না। তাহলে আমার কথা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, শুনবো। থ্যাংক ইউ। এ বলে একটা কিস বস। আমি শুধু মাথা নিচু করে থাকলাম, কিছুই করতে পারছি না। আবার একটা বুদ্ধি বের করতে হবে। আই, কি ভাবছো? না কিছু না। ওকে, তাহলে এখন আমাকে একবার জড়িয়ে ধরো। পারবো না, সর। 2টা অপরাধ। 2টা মানে? 1, আবার তুই করে কথা বলছো, আর 2, আমারটা শোনো নাই। আচ্ছা তুমি করে না বললে হয় না? না হয় না, জড়িয়ে ধরো বল। কি আর করব, ইচ্ছা না থাকা সত্ত্বেও
নীলাকে হালকা করে জড়িয়ে ধরলাম। নীলা মুচকি হাসলো আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীলা প্লিজ, তুমি আমার কাছ থেকে স্বামীর অধিকার চেও না। আচ্ছা, চাইবো না, সময় হলে তুমি এমনিতেই দিবে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাই তাহলে। ঠিক আছে, চলো। আজ অন্যদিকে তাকিয়ে ঘুমানোর আগেই নীলা আমাকে সামনাসামনি জড়িয়ে ধরলো। কি করব কিছুই বুঝতে পারছি না। আস্তে আস্তে এই পিচি মেয়েটার মায়ায় পড়ে যাচ্ছি। নীলার প্রতি কি আমার বেশি অন্যায় করা হচ্ছে না? আমি কি ওকে আপন করে নেব? না, কি সব ভাবছি। ও তো আমার চাচাতো বোন কি আর বউ হয়? এই, তুমি কি ভাবছো গো? না কিছু না। বলো বলছি। না তেমন কিছু না, আমার একটা গার্লফ্রেন্ড আছে, ওকে নিয়ে ভাবছি। সত্যি বলছো? হ্যাঁ। তুমি না এখন বিয়ে করেছো, তোমার গার্লফ্রেন্ড থাক বা না থাক সবকিছু ভুলে যাও। কখনোই পারবো না। এর জন্য তুমি আমাকে আপন করে নিচ্ছ না? হ্যাঁ, নীলা আমাকে ছেড়ে দিল, মনে হয় কষ্ট পেয়েছে। পাক, একটু কষ্ট পেলে আমাকে ছেড়ে চলে যাবে আর তখনই আমার শান্তি হবে। এই পিচির জ্বালা আমার একদম সহ্য হয় না। তারপরে এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার পাশে নেই। আজ একটু অবাক হলাম। প্রতিদিন ঘুম থেকে উঠে পিচ্চি যেরকম জ্বালা সহ্য করি, আজকে বেঁচে গেলাম। ব্যাপারটা কি? দেখলাম পিচ্চি গোসল করে বেরিয়ে আসছে ভেজা চুল নিয়ে। ঘুম থেকে উঠে পড়েছো, যাও গোসল করে আস। আমার এত সকালে গোসল করতে ভালো লাগে না। দেখো, তুমি যদি সকালে গোসল না করো তাহলে আম্মু ভাববে আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়, আর তখন তারা অনেক কষ্ট পাবে। তার চেয়ে বরং তুমি গোসল করে আস। তুই এত কিছু বুঝিস কিভাবে? আবার তুই করে বলছো? ও সরি, তুমি আসলে একটা পিচ্চি। তারপরে আমি ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। গোসল শেষ করে রুমে আসতে দেখলাম নীলা চিরুনি করছে। নিচে চলো, আম্মু খাওয়ার জন্য ডাকতে এসেছে। চল। আই স্টপ। আমি তোর থেকে বয়সে ছোট হলে কি হবে, আমি তোর বড় ভাবি। তুই আমাকে রেসপেক্ট দিয়ে কথা বল। চলো। তারপর নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে শুরু করলাম। এমন তুই আজকে নীলিমাকে তোদের কলেজে ভর্তি করে দে, আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি। তাহলে ভালোই হবে, বাড়ি 3 জন একসাথে কলেজে যাবে। কিছুই বললাম না, কারণ আমি আব্বুর কথার উপর দিয়ে কিছু বলি না। ব্রেকফাস্ট শেষ করে রুমে গিয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলাম। নীলাও আসলো, রেডি হচ্ছে। ও আজকে কলেজে ভর্তি হবে। রাতে যে কথা বললাম, ওর তো মন খারাপ হয়েছিল। এখন কলেজে ভর্তি হওয়ার কথা শুনে একটু হাসি খুশি লাগছে। আমি বাইরে গিয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে জান্নাতের আর নীলার আসার কোনো নামগন্ধই নেই। অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। আমি ওদেরকে ডাকতে গেলাম, যেতেই দেখি ওরা বেরিয়ে আসছে। এতক্ষণ সময় লাগে নাকি? না, আসলে ভাবি আজকে কলেজে প্রথম যাচ্ছে, তার জন্য একটু সাজিয়ে দিচ্ছিলাম আর কি। তাই না নীলু ভাবি? তোদের লেকচার বন্ধ করে বাইকে উঠবি নাকি আমি যাব? এই না, উঠছি। আগে নীলা উঠলো, তারপরে জান্নাত উঠলো। আমি বাইক স্টার্ট দিয়ে ভার্সিটির দিকে যেতে লাগলাম। কেমন লজ্জা লাগছে, নিজের বউকে নিয়ে ভার্সিটিতে যাচ্ছি, তাও আবার পিচ্ছি। কেমনটা লাগে? ভার্সিটিতে পৌঁছে বাইকটা পার্ক করে আমি নীলাকে নিয়ে প্রিন্সিপালের রুমের দিকে যাচ্ছি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এই, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কেন? তোর মতো একটা পিচ্চি মেয়ে ভার্সিটিতে এসেছে, তাই সবাই তাকিয়ে আছে। নীলা কোনো কথা বলল না। আমি সরাসরি প্রিন্সিপালের রুমে গেলাম। আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? ওয়ালাইকুম আসসালাম। আরে ইমন জি, এসো ভেতরে এসে বসো। জি ধন্যবাদ স্যার। তা হানিমুন বাদে এখনই ভার্সিটিতে আসতে হলো? আমি আর নীলা দুজনে মাথা নিচু করলাম। আমার মতো নীলা হয়তো লজ্জা পেয়েছে। আরে লজ্জার কিছু নেই, বিয়ে করেছো তো কি হয়েছে, বিয়ে তো করতেই হবে তাই না? হ্যাঁ স্যার। এই যে ছাত্রের বউ ছাত্রী, নাম কি তোমার? নীলা। শুধু নীলা নাকি দুজনের মিল করে নীলা ইসলাম? নীলা মাথা নিচু করে মুচকি হাসলো। আচ্ছা ঠিক আছে, আর লজ্জা দিচ্ছি না। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি শুধু এখানে একটা সাইন করো। নীলা সাইন করলো। নীলা শোনো, তোমার সিলেবাস দেখে তুমি ভার্সিটির লাইব্রেরি থেকে প্রয়োজনীয় বইগুলো সংগ্রহ করে নিও। ঠিক আছে স্যার। তারপর আমি আর নীলা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে আসলাম। এই শোনো, আমাকে আমার ক্লাসটা দেখিয়ে দাও। ওইদিকে যা। ওইদিকে বললে হবে না, আমাকে পৌঁছে দিয়ে আসো। আমি নীলাকে ওর ক্লাসরুমের দিকে এগিয়ে দিলাম। ভার্সিটির সব ছেলে মেয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তাকাবেই না কেন? আজ পর্যন্ত আমার পাশে আমার 2-3টা বান্ধবী ছাড়া অন্য কাউকে দেখিনি। আজ হঠাৎ করে আমার পাশে নীলাকে দেখে হয়তো সবাই তাকিয়ে আছে। আমি নীলাকে ওর ক্লাসরুমটা দেখিয়ে দিলাম। তারপরে আমি সরাসরি আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে গেলাম। আমাকে দেখে সবাই চমকে উঠলো। মামা, তুই ভার্সিটিতে? আজব ব্যাপার তো। আমারও তো একই কথা, তুই হঠাৎ ভার্সিটিতে আসলি মানে? কেন, আমার কি ভার্সিটিতে আসা বারণ আছে নাকি? না, বারণ নেই,
তবে তুই মাত্র 5 দিন হলো বিয়ে করলি আর আজকে ভার্সিটিতে চলে আসলি, ভাবির সাথে রোমান্স করবি, সেটা না করে হঠাৎ ভার্সিটিতে। তাই আমরা সবাই একটু অবাক হলাম আর কি। তোরা জানিস না, তোদের ছাড়া আমার একদমই ভালো লাগে না, তাই তো ভার্সিটিতে চলে আসলাম। থাক, হয়েছে, এখন বিয়ে করেছি, আর কদিন পর তো আমাদের চিনতেই পারবি না। এখনই চিনতে পারছি না। তা ভাবি কোথায়? পড়াশোনা করতে হবে না? হ্যাঁ, পড়াশোনা তো করাতেই হবে। আজকে তো ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি করে দিলাম। কোন কলেজে মামা? এই ইমনের বউ যে কলেজে ইচ্ছা ভর্তি করে দেবে, তোর এত জানা দরকার কি? না, ভাবিকে দেখে শুনে রাখার দায়িত্ব তো আমাদের সবারই, তাই না? তোকে এত দায়িত্ব বহন করা লাগবে না, এখন নিজের জন্য কাউকে খোঁজে নে। আমার ভাগ্যে মনে হয় কেউ নেই। আমরা সবাই এভাবে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ক্লাস করতে গেলাম। 2টা ক্লাস করলাম, আর ভালো লাগছে না। তারপরে আমি, আশিক, হাসিব, সামি 4 জন গেলাম বাজারের দিকে। বাজারে গিয়ে ক্যারাম খেললাম, ধোয়া ছাড়লাম, আর কিছুক্ষণ আড্ডা দিলাম। একটু পরে ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখলাম জান্নাত ফোন দিয়েছে। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? তাড়াতাড়ি ভার্সিটির দিকে আসো, ভার্সিটি বন্ধ হয়ে গেছে, ভাবিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দোস্ত তোরা থাক, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। তারপর আমি বাইকে স্টার্ট দিয়ে ভার্সিটির দিকে গেলাম। ভার্সিটিতে পৌঁছে দেখলাম জান্নাত বাইরে দাঁড়িয়ে আছে। নীলা কোথায়? ভার্সিটি বন্ধ হওয়ার পর সবাই যখন চলে যাচ্ছিল, আমি তখন অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু নীলা ভাবিকে কোথাও পাইনি। এত ছাত্রছাত্রীর ভিড়ে আমি ভাবিকে কোথায় খুঁজবো? আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি খুঁজে বের করছি। তুই একটা রিক্সা নিয়ে বাসায় চলে যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাবিকে খুঁজে পেলে আমাকে ফোন করে জানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আমার তো মাথায় কোনো কাজ করছে না, আমি কোথায় খুঁজবো নীলাকে? বাড়িতে আম্মু আব্বু যদি জানতে পারে তাহলে আমাকে তো আস্ত রাখবে না। কোথায় গেল এইটুকু পিচ্ছি মেয়েটা? ও তো গ্রামের মেয়ে, শহরের কিছুই ভালোভাবে চিনে না। এখন আমি কোথায় খুঁজবো নীলাকে? চিন্তায় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভার্সিটির এদিক ওদিকে একটু খোঁজাখুঁজি করলাম, কিন্তু নীলাকে দেখতে পেলাম না। আজ নীলার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। কি করব আমি? কোন দিকে যাব? ফোনটা বেজে উঠলো, বের করে দেখলাম জান্নাত ফোন দিয়েছে। হ্যালো ভাইয়া, তুমি বাসায় চলে এসো, ভাবি চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আসছি। যাক, এতক্ষণ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই পিচ্চি মেয়েটার জন্য কতই না চিন্তা হচ্ছিল। আজকের মতো বেঁচে গেছি, এরপর থেকে আর এমন ভুল করা যাবে না। আমি বাইকটা স্টার্ট করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছাতে 2টা বেজে গেল। কলিং বেল দিতেই জান্নাত এসে দরজা খুলে দিল। ভাইয়া, আম্মু খুব রেগে আছে কিন্তু। আমি ভেতরে চলে আসলাম। আম্মু সরাসরি আমার কাছে এসে আমার গালে একটা কষে থাপ্পড় বসিয়ে দিল। আমি চুপচাপ মাথা নিচু করে ফেললাম। এইরকম থাপ্পড় আমি মাঝে মধ্যে খাই, ব্যাপার না। তোর জ্ঞান বুদ্ধি কিছু আছে? এইটুকু একটা মেয়েকে ছেড়ে কোথায় গিয়েছিলি? ওর যদি কিছু একটা হতো তাহলে কি করতি তুই? আমি চুপচাপ মাথা নিচু করে আছি। এখন কিছু বলা যাবে না, কারণ আম্মু ইজ ফায়ার। কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল, ওর কিছু হলে কি করতি তুই? আম্মু, আমি একদম বুঝতে পারিনি। এরপর থেকে আর এরকম হবে না। বুঝতে পারিস নাই মানে? এত বড় হয়েছিস, তোর জ্ঞান বুদ্ধি হবে কবে? আম্মু সত্যি, এরপর থেকে আর এই রকমটা করব না। তোর আব্বু জানতে পারলে আস্ত রাখবে না। যা উপরে যা, নীলার মনটা একদম খারাপ হয়ে আছে, ওর সাথে কিছুক্ষণ কথা বল। আচ্ছা আম্মু। আমি উপরে গেলাম, দেখলাম নীলা বিছানার এক কোনায় মন খারাপ করে বসে আছে। আমি গিয়ে নীলার সামনে দাঁড়ালাম। নীলা প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি একদম বুঝতে পারিনি। ক্ষমা চাওয়ার কিছু নেই, তুমি তো আমার থেকে দূরে থাক। না, আসলে আমি মনে করেছিলাম তুই জান্নাতের সাথে বাড়িতে চলে আসবি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। এরপর থেকে আমি তোকে একা রেখে আর কোথাও যাব না। অমনি নীলা এসে আমাকে জড়িয়ে ধরলো। মানে এত শক্ত করে জড়িয়ে ধরেছে, বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কোনো ওয়ালের চিপায় আটকে পড়েছি। তারপরে নীলা আমাকে ঠেলতে ঠেলতে ওয়াশরুমের মধ্যে নিয়ে গেল। আমার কারোর সাথে গোসল করতে ভালো লাগে না। কারোর সাথে লাগুক বা না লাগুক, আমার সাথে লাগবে। তারপরে নীলা শাওয়ার ছেড়ে দিল। আমি আর নীলা একসাথে গোসল করছি। আমি ভালো লাগিয়ে দিচ্ছি। একবার যদি তোমার আর আমার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা গড়ে ওঠে, তারপর তুমি তোমার সব গার্লফ্রেন্ডকে ভুলে যাবে। এই, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে সেদিন যে বললে আছে? এমনিতেই বলেছি। মিথ্যুক একটা। আচ্ছা ঠিক আছে, ভেজা কাপড় চেঞ্জ করো। মানে কি বলছিস? কি বলছি বুঝতে পারছো না? চেঞ্জ করো তাড়াতাড়ি। তোর সামনে? হ্যাঁ, আমার সামনে চেঞ্জ করতে হবে। মরে গেলেও পারবো না। দেখাচ্ছি তোমায়। এই একদম না, একদম আমার কাছে আসবি না বলছি। আমি নীলাকে জোর করে
খেলতে খেলতে ওয়াশরুমের বাইরে বের করে দিলাম। তারপর আমি চেঞ্জ করে নীলাকে বললাম ভিতরে গিয়ে চেঞ্জ করে আয়। ভেতরে যাব না, এখানেই চেঞ্জ করব। তোর লজ্জা শরম বলতে কিছু নেই? তোমার সামনে আবার কিসের লজ্জা শুনি? শুধু আমার সামনে না, তোর কারো সামনে লজ্জা নেই, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, লজ্জা যখন নেই তাহলে দেখো। এই বলে নীলা আমার সামনে, আমি অন্যদিকে তাকাইলাম। ছি, তুই এইরকম? আমি আগে জানতাম না। নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি রকম গো? লজ্জা শরম বিবেকহীন একটা মেয়ে। আচ্ছা হয়েছে, এবার আমার চেনটা আটকে দাও। আমি অবাক হয়ে নীলার দিকে তাকাইলাম। ও আমার ভালো একজন কলিগ। অফিসে তো আরো অনেক ভালো কলিগ আছে আপনার, কই তাদের সাথে তো এমন পিরিত দেখি না। আমাকে একবার বোকা বানিয়েছেন, আর বোকা বানানোর চেষ্টা করবেন না। আপনাকে আমি বোকা বানাই নাই, আর যা হয়েছে সব আপনার ভালোর জন্য হয়েছে। চুপ করুন আপনি, আপনার কোনো কথাই শুনতে চাই না আমি। এরপর যদি এসব প্রেম করার ইচ্ছা হয় আমার অফিসে না করে পার্কে গিয়ে করবেন। এবার যান, গিয়ে নিজের কাজে মনোযোগ দিন। মামুনও আর কথা বাড়ালো না, কারণ সে জানে এখন তানহাকে যতই বোঝানো হোক না কেন সে বুঝবে না। তানহা প্রচুর জেদি মেয়ে, একবার যা বলবে তাই করেই ছাড়ে। তানহা পিয়নকে দিয়ে মিতুকে তার কেবিনে ডেকে নিল। তো মিস মিতু, অফিসের কাজকর্ম কেমন চলছে? হ্যাঁ ম্যাম, খুব ভালোভাবে চলছে। ম্যাম হঠাৎ এই কথা যে ডেনে নিয়ে জিজ্ঞেস করলেন? অফিসের যেহেতু বস, তখন তো জিজ্ঞেস করতেই পারি। আচ্ছা এবার বলেন, আপনার আর মামুন সাহেবের প্রেম কেমন চলছে? কি যে বলেন না ম্যাম আপনি, আমার সাথে তার কেন প্রেম থাকবে? প্রেম না থাকলে নিজের ডেস্ক ছেড়ে উঠে এসে মামুন সাহেবের ডেস্কে বসে কথা বলেন। তার কোনো কিছু হলে ঔষধ লাগিয়ে দেয়, আবার বাসা থেকে তার জন্য খাবার নিয়ে আসা। না ম্যাম, প্রেম নেই তো আমাদের। আরে বলেন বলেন, কোনো সমস্যা নেই, এত লজ্জা পাবার কি আছে? আসলে ম্যাম, মামুনকে আমি পছন্দ করি, এমনকি মনে মনে তাকে ভালোবেসে ফেলেছি। মিতু খুব লজ্জা পেল বলতে। আপনি মামুন সাহেব সম্পর্কে কতটুকু জানেন শুনি? অফিসে যতটুকু দেখেছি জেনেছি, আমার কাছে তাকে সেরা মনে হয়েছে। হাসালেন আমাকে। তার মতো ঠকবাজার বেঈমান দুনিয়ায় আর দুটো আছে কিনা সন্দেহ। আপনাকে সাবধান করে দিলাম, নিজের ভালো চাইলে তার সাথে সম্পর্ক করিয়েন না। প্রেমের মরা জলে ডুবে না ম্যাম। আপনি তাকে চিনুন, জানুন, আর তার সম্পর্কে যাই বলুন, আমি পিছু হটছি না। শুনেন তাহলে, এটা অফিস, এটা প্রেম করার জায়গা নয়। এরপর যেন অফিসে আপনাদের দুজনকে প্রেম ভালোবাসার ঢলাঢলি করতে না দেখি। প্রেম করার যখন এত ইচ্ছে তখন পার্কে গিয়ে প্রেম করবেন। ম্যাম, এত রেগে যাচ্ছেন কেন? মনে হচ্ছে আপনার প্রেমিককে কেড়ে নিচ্ছি আমি। মুখ সামলে কথা বলবেন বলে দিলাম। আমি অফিসের বস, এটা যেন মনে থাকে। আর আমার অফিসে কোনো প্রেম চলবে না, এটাও মাথায় রাখবেন। আপনি আপনার অফিসিয়াল কাজ বুঝে পেলেই হলো। আমরা তো আর আপনার কোম্পানির কাজ বাদ দিয়ে কথা বলি না। আর একটা অফিসে একজন কলিগ আর একজন কলিগের সাথে কথা বলতেই পারে, খাওয়াতেই পারে, তার খোঁজ খবর রাখতেই পারে। বুঝেছি আমি, যা করার সব আমাকেই করতে হবে। এবার যান, গিয়ে নিজের কাজ করুন আপনি। মিতু মন খারাপ করে চলে গেল তার ডেস্কে। তানহা বুদ্ধি খাটিয়ে মামুনের ডেস্ক আলাদা করে দিল, যাতে অফিস চলাকালীন মিতু মামুনের কাছেও যেতে না পারে আর কথাও বলতে না পারে। নতুন কোম্পানি চালু হলে মামুনের ওপর আরও দায়িত্ব চাপিয়ে দিল তানহা। এখন চাইলেও আর নিজের ডেস্ক থেকে উঠতে পারে না। এভাবে সারা দিন রাত কাজ করে চলেছে মামুন। মামুনকে ব্যস্ত রেখে তানহা যেন খুব শান্তি পেয়ে গেছে। শুনেন মামুন সাহেব, সবাইকে জানিয়ে দেবেন এবার অফিসের পিকনিকের জন্য আমরা সবাই কক্সবাজার যাচ্ছি। সত্যি ম্যাম, এবার আমরা সবাই কক্সবাজার যাব। হ্যাঁ, এটা এত অবাক হওয়ার কি আছে? আর হ্যাঁ শোনেন, পরশু যাব সবাই। অফিসের সব স্টাফদেরকে জানিয়ে দেবেন। তারা যদি চায় তাদের বউ বাচ্চা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ভাই বোন সাথে নিয়ে যেতে পারে। সবকিছু ব্যয় বহন করবে আমাদের অফিস। আমি এক্ষুনি জানিয়ে দিতেছি সবাইকে ম্যাম। তানহা খোটা দিয়ে বলল, দাঁড়ান, আরও কথা আছে। এত তাড়াহুড়ো কিসের শুনি? নাকি কক্সবাজার যাবেন বলে নিজের প্রেমিকাকে জানানোর জন্য তর্স হয়েছে না? সরি ম্যাম, আপনি বলুন। কালকে সবার অফিস ছুটি, পরশু সবাই ঠিক অফিসের টাইমের মধ্যেই যেন চলে আসে। অফিস টাইম শেষ হলে বাস কারোর জন্য অপেক্ষা করবে না। আর হ্যাঁ, আজকে সন্ধ্যার মধ্যে এ মাসের বেতন সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আপনি যেতে পারেন। আর সবাইকে সুন্দর করে বলে দেবেন, কেমন? আর পারলে আপনার প্রেমিকাকে আগে বলিয়েন। তানহা শেষের কথাটা একটু কটু করেই বলল। মামুন আর কোনো কথা না বলে তানহার কেবিন থেকে বের হয়ে সবাইকে পিকনিকে যাওয়ার বিষয়টা জানালো। বেতন ছুটি সেসবের কথাও জানালো। সবাই শুনে তো সবাই অনেক খুশি। তানহা তার কেবিন থেকে সবকিছু দেখছে। হঠাৎ দেখতে পেল মিতু একেবারে মামুনের কাছাকাছি এসে দাঁড়িয়েছে
এতে তানহার প্রচুর রাগ হয়ে গেল। তোমাকে তো এখন লাঞ্চের সময় পাওয়া যায় না, কি এমন কাজ করেন যে লাঞ্চ করার সময়ও পান না? আসলে ম্যাম খুব কাজ চাপিয়ে দিয়েছে আলাদা ডেস্কে বসিয়ে, সেখানেই আমাকে বসে খেতে হয়, চাইলেও কোথাও যেতে পারি না। তাই বলে অফিস ছুটির পর তো দেখা করা যায় নাকি? আসলে আপনাদের ছুটি হয় সন্ধ্যা 6টার মধ্যে আর আমার ছুটি রাত 9টার সময়। আজব তো, সবার ছুটি আগে আর আপনার ছুটি সবার শেষে কেন? এর জন্য বেতন আরো বাড়িয়ে দিয়েছে। কি করব বলেন, চাকরি যখন করি তখন তো সব রুলস মেনে করতেই হবে। বুঝেছি। তবে আমি এখন থেকে সময় পেলে তোমার ডেস্কে যাব। আমারও কাজ খুব বেড়ে গেছে জানো। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও তো। আচ্ছা নিন, 0178526। শোনো, তোমার জন্য বাহিরে অপেক্ষায় থাকবো। যখন তোমার ছুটি হবে তখন কিন্তু দেখা করবে। 3 ঘন্টা কেন অপেক্ষা করবেন আমার জন্য? আর পরশু তো আমরা সবাই একসাথে কক্সবাজার যাচ্ছি। সেই জন্য তো অপেক্ষা করব। কক্সবাজার যাব আর একটু মার্কেট করব না, তা কি হয় নাকি? তোমাকে সাথে নিয়ে মার্কেটে যাব, বুঝলে তুমি? ওরে বাবা, ম্যাম আসতেছে, আমি গেলাম। তানহা যখন দেখলো মিতুর সাথে অনেক সময় কথা বলছে মামুন, তখন তানহা আর তার কেবিনে না থেকে বের হয়ে আসলো। আসলে তানহা প্রথমে মনে করেছে পিকনিকের কথা বলছে, কিন্তু এতক্ষণ তো পিকনিকের কথা হবার কথা নয়। তাই তো তানহা বের হয়ে এসেছে। আর তানহাকে দেখেই মিতু তার কেবিনে চলে গেছে। মামুন পেছনে ঘুরে দেখে তানহা তার পেছনে দাঁড়িয়ে আছে। তো সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে নাকি কেউ বাকি আছে? সবাইকে জানিয়ে দিয়েছি ম্যাম। জানিয়ে দিলে এখানে কেন এখনো দাঁড়িয়ে আছেন শুনি? আর মিস মিতুর সাথে কি এমন এতক্ষণ কথা বললেন শুনি? ওই পিকনিকের কথা বলছিল আর কি। সবাইকে যখন বলেছিলেন তখন নিশ্চয় মিতুও ছিল, তিনিও শুনেছে। নাকি প্রেমিকা বলে আলাদা কিছু কথা বলবেন? তা না হলে তার সাথে এত কিসের কথা হলো শুনি? আসলে ম্যাম, মিস মিথু বলতেছিল তার সাথে নাকি আমার দেখা হয় না, কি করি নাকি এসব জিজ্ঞেস করলো। এই কয়েকদিন প্রেম করতে না পেরে এত উতলা হয়ে গেছেন দুজনে। বাহ, এত প্রেম, এত মহব্বত, এত ভালোবাসা! তা এইসব তো আগে কখনো দেখি নাই আপনার মাঝে। দয়া করে ম্যাম ভুল বুঝবেন না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক না থাকবে তাহলে তার সাথে কিসের এত আলোচনা আপনার? আপনার কি মনে থাকে না আপনি একটা অফিসে চাকরি করেন, সেখানে আপনাকে কাজ করতে হয়? আপনার প্রেম করার জন্য নিশ্চয়ই অফিস আপনাকে বেতন দেয় না? আপনাকে যতটুকু বলার জন্য পাঠিয়েছি ঠিক ততটুকু বলে নিজের কাজে যাবেন, এটা মাথায় থাকে না? দুঃখিত ম্যাম, আমি এক্ষুনি আমার ডেস্কে যাচ্ছি। মামুন চুপচাপ চলে গেল। তানহার আরো রাগ বেড়ে গেল। এবার ঠিক মামুনের মতন কাজ চাপিয়ে দিল মিতুর ওপরে। তানহা দেখতে চায় কেমন করে তারা দুজন কথা বলার সময় পায়। তানহা আবার তার কেবিনে চলে গেল। মিতু আগে ছুটি হলে মিতু মামুনের জন্য বাইরে অপেক্ষা করতে লাগলো। আজকে একটু আগেই মামুনের ছুটি হলো। মামুন বাইরে বের হয়ে মিতুকে খুঁজতে লাগলো। পেছন থেকে মিতু মামুনের কাঁধে হাত দিল। মামুন চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে মিতু হাসছে। তুমি দেখি খুব ভীতু। এরকম ব্যস্ত শহরে কি কোনো ভূত পেট তোমার গায়ে হাত দিবে মনে হয়? আসলে হঠাৎ করে হাত দিয়েছেন তো, তাই একটু ভয় পেয়ে গেছি। ভয় থাকা ভালো, তাহলে কারো কোনো ক্ষতি হয় না। হয়েছে, আর ভয় পেতে হবে না। এবার চলো, যাওয়া যাক। আচ্ছা চলেন, কিন্তু আশেপাশে তো কোনো রিক্সা দেখতেছি না। একটু অপেক্ষা করি, রাস্তা পাশে কিছু একটা পেয়ে যাব। দুজনে মিলে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালো। এমন সময় তানহা গাড়ি নিয়ে তাদের সামনে হাজির। মিতুকে মামুনের সামনে দেখে তানহার প্রচন্ড রাগ হলো। মিতুকে মামুনের সাথে একটু সহ্য করতে পারে না তানহা। তানহা গাড়ির গ্লাস নামিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা কি বাসায় যাওয়ার জন্য কোনো গাড়ি খুঁজতেছেন? না ম্যাম, বাসা যাব না, এখন একটু দেরি হবে। বাসায় যাবেন না আর দেরি হবে কেন শুনি? পরশু তো সবাই কক্সবাজার যাব, তাই একটু মার্কেট যাওয়ার জন্য বের হয়েছি। তা মামুন সাহেব, আপনিও বুঝি মার্কেট করবেন? না ম্যাম, মার্কেট করব না আমি। আসলে মিস মিতুন নাকি কিছু কেনাকাটা বাকি আছে, তাই আমাকে নিয়ে যাবে। তাই তো বলি, মিতুর অনেক আগে অফিস ছুটি হয়েছে, এখনো কেন অফিসের সামনে? হ্যাঁ ম্যাম, এতক্ষণ মামুন সাহেবের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা ম্যাম, এখন তাহলে আমরা যাই। সরি মিস মিতু, আপনাকে একাই যেতে হবে। আসলে মামুন সাহেবকে আমার সাথে অন্য এক জায়গায় যেতে হবে যে। ম্যাম, আমার তো অফিস ছুটি হয়েছে, এখন আবার কোথায় যাব? হ্যাঁ ম্যাম, ছুটি তো, তাহলে এখন আবার কোথায় যাবেন? মামুন সাহেব, আপনার অফিস কয়টার সময় ছুটি হয় শুনি? 9টার সময় ম্যাম। তাহলে এখন কয়টা বাজে শুনি?
মামুন ঘড়ি দেখে বলল। এখন 8টা বাজে। তানহা ইনিয়ে বিনিয়ে বলল। তার মানে আপনার এখনো কাজ বাকি আছে, আপনার ছুটি হয়নি। কেন পিয়ন আপনাকে বলেনি আমার সাথে এক জায়গায় যেতে হবে? না ম্যাম, বলে নাই তো আমাকে। তানহা গাড়ির দরজা খুলে দিয়ে বলল। এখন এসে গাড়িতে বসুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আর মিস মিতু, আবারও সরি আপনি একটু কষ্ট করে একা একা যান মার্কেটে, কেমন? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসুন বসুন গাড়িতে। মামুন গিয়ে সামনের সিটে বসে পড়ল আর তানহা নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলো। যখন তানহা দেখছিল তারা দুজন কোথাও যাবে, তাই সে ড্রাইভারকে বিদায় দিয়ে নিজেই গাড়ি নিয়ে মামুন আর মিতুর সামনে আসে। মিতু দাঁড়িয়ে মামুন আর তানহার যাওয়া দেখতে লাগলো। ম্যাম, আমরা কোথায় যাচ্ছি একটু কি জানতে পারি? যেখানে যাচ্ছি সেখানে গেলেই তো জানতে পারবেন কোথায় যাচ্ছি আমরা। আমার জানা মতে তো এদিকে কোনো ফ্যাক্টরি নাই আমাদের কোম্পানির। অবশ্যই কোনো ফ্যাক্টরি নাই, কিন্তু আপনার অফিস টাইম তো এখনো আছে। তবু কি জানতে পারি না ম্যাম কোথায় যাচ্ছি আমরা? না মানে বাসায় গিয়ে বাড়িতে ফোন দিয়ে কথা বলা লাগতো। বাড়িতে কথা বলবেন ভালো কথা, তা এখন ফোন দিয়ে কথা বলুন, কে মানা করেছে? থাক ম্যাম, পরে কথা বলে নিব আমি। আসলে কেমন করে সে তার বাড়ি যাওয়ার কথা বলবে তানহার সামনে? যে বেতন পেয়েছে তা হিসাব করে বাড়ি পাঠাতে হবে, আবার নিজের পুরো 1 মাস চলার জন্য রাখা লাগবে। এসব কথা তো আর নিজের বসের সামনে বলা যায় না। তাছাড়া তানহা তার এক্স হয়। এসব শুনলে হয়তো তানহা আগের মতোই তার সাথে ব্যবহার করবে। হঠাৎ করে গাড়িটা এমন একটা জায়গায় এসে থামলো। মামুন অবাক হয়ে তানহার দিকে তাকিয়ে রইল। গাড়িটা এমন জায়গায় এসে দাঁড়াবে মামুন বিশ্বাস করতে পারছে না। আরে, এটা কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানি না, এটা তো বিশাল শপিং মল। মামুন গাড়ি থেকে আবারও চোখ কুচলিয়ে চারিদিকে ভালো করে দেখছে। আসলেই তো এটা একটা শপিং মল। মামুনের এমন চেহারা দেখে তানহা নিজেই বলল। আপনারা একাই শুধু কক্সবাজার যাবেন নাকি? আমি বুঝি যাব না? আপনিও তো যাবেন, কিন্তু এই যাওয়ার সাথে শপিং মলের কি সম্পর্ক? কেন, পিকনিকে যাব আর একটু শপিং করব না? আমি শপিং করব বলেই তো আপনাকে নিয়ে আসলাম আমি। মামুন অবাক হয়ে বলল। কিন্তু আপনি যে বললেন অফিসের কাজের জন্য। যদি বলতাম আমার সাথে শপিং এ যেতে হবে তাহলে কি আসতেন? জানি তো আসতেন না, তাই তো মিথ্যা কথা বলে এনেছি আপনাকে। কিন্তু কথা হলো, মিস মিতুকে তো সাথে আনতে পারতেন, আমাকে নিয়ে আসার কি দরকার ছিল? তানহা একটু হাসি আর একটু রেগে বলল। মিস মিতু আসলে বুঝতে পারতাম না কোনটা ভালো পোশাক কোনটা খারাপ পোশাক। আর আমি এটা খুব ভালো করে জানি, মেয়েদের কাপড় ভালো মন্দ সম্পর্কে আপনার ধারণা অনেক আছে। নাকি আমি এটা মিথ্যা কথা বললাম মামুন সাহেব? আচ্ছা চলুন, অহেতুক মিথ্যা বলে নিয়ে আসার কি দরকার ছিল? বাড়িতে কথাও বলতে পারলাম না আমি। মামুন পরের কথাগুলো বিড়বিড় করে বলল। আমাকে কি কিছু বলবেন আপনি? না ম্যাম, কোনো কিছু বলি নাই, এবার চলুন। তানহা একটা একটা করে দোকান ঘুরছে, পোশাক দেখে গায়ে দিয়ে মামুনকে দেখাচ্ছে। যেটা মামুন বলছে ভালো সেটা নিচ্ছে, আর যেটা ভালো বলছে না সেটা নিচ্ছে না। তানহা নিজের কেনাকাটা হলে মামুনকে ছেলেদের দোকানে নিয়ে গিয়ে মামুনের শরীরের মাপের শার্ট, প্যান্ট, টি শার্ট, হাতঘড়ি, সানগ্লাস কিনল। সবকিছু কেনাকাটা হলে বিল পরিশোধ করে শপিং ব্যাগগুলো আবারও গাড়িতে উঠালো তারা। গাড়ি যখন মামুনের বাসার সামনে আসলো, তখন তানহা মামুনকে ওই শপিং ব্যাগগুলো দিল। ম্যাম, এই ব্যাগগুলো আমাকে দিতেছেন কেন? কারণ এই ব্যাগের ভিতরে যা আছে সব আপনার জন্য কিনেছি, এই জন্য আপনাকে দিতেছি। নিন ধরুন। মাফ করবেন ম্যাম, আমি এগুলো নিতে পারবো না। কেন নিতে পারবেন না শুনি? নাকি এর আগে কখনো নেন নাই আপনি শুনি? তখন আর এখন আকাশ জমিন পার্থক্য, আমাকে ক্ষমা করে দিবেন। তানহা ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল। আমি আপনার বস হিসেবে দিতেছি, নেন আপনি। এত কথা বলেন কেন আপনি? মামুন ব্যাগগুলো ফেরত দিয়ে বলল। অফিসের বস হিসেবে আমাকে একাই দিতে পারেন না ম্যাম, আর আমি নিতেও পারবো না, মাফ করে দিবেন। অফিসের বস হিসেবে দিতেছি বলেই তো নেবেন। আপনি আমার কোম্পানির একমাত্র সৎ মানুষ, তাই আপনাকেই দিতেছি। আমি নিতে পারবো না, আমি গেলাম ম্যাম, দয়া করে ভুল বুঝবেন না। বলেই মামুন গাড়ি থেকে নেমে হাঁটা ধরল। তানহা কাঁদো কাঁদো গলায় বলল। কেন মামুন, এর আগে কি তোমাকে শপিং করে দেয়নি? কেন মামুন, এর আগে কি আমার কাছ থেকে নাওনি তুমি? নাকি তখন ভালোবাসা ছিল বলে নিয়েছিলে? নাকি তখন আমাকে তোমার স্বার্থের জন্য ব্যবহার করেছিলে? ও, তখন টাকা ছিল না তাই আমার কাছ থেকে নিয়েছিলে?
এখন টাকা পয়সা হয়েছে তাই নেওয়া যাবে না? মামুন মনে মনে বলল, আমি তো স্বার্থপর তানহা, তোমার কাছ থেকে কেমন করে নিব? আমি যে তোমাকে ফিরিয়ে দিয়েছি, আমি যে তোমার ভালোবাসার মূল্য দিতে পারি নাই, কোন মুখে তোমার দেওয়া পোশাকগুলো নিব আমি? আমার কি সেই মুখ আছে তানহা? আমি যে তোমাকে আঘাত করেছি, তোমাকে ঠকিয়েছি, বেইমানি করেছি তানহা, আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও। মামুন গাড়ি থেকে নেমে যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। তানহা গাড়ি থেকে মামুনের যাওয়ার দেখছে আর কান্না করছে। এমন সময় ছাতা নিয়ে মামুনের সামনে হাজির হলো মিতু। মিতুকে মামুনের সাথে দেখে তানহা তো জ্বলে আগুন হয়ে গেল। হঠাৎ মিতু ছাতা নিয়ে মামুনের কাছে আসায় মামুন একটু চমকে গেল। আরে, আপনি এখনো বাসা যান নাই? আর বৃষ্টির মাঝে আপনি যে? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হলো। ভাগ্যিস ছাতা নিয়ে এসেছিলাম আজকে। বুঝলাম, কিন্তু এখনো কি মার্কেটে যাওয়া হয় নাই নাকি? কি করব বলো, একা একা গেলাম, একা একা আসলাম। আপনার জন্য একটা শার্ট প্যান্ট কিনেছি, প্লিজ না করবেন না। আরে, এটার কোনো দরকার ছিল নাকি? আপনি অযথা টাকা নষ্ট করতে গেলেন কেন? দেখুন, আমি এসব নিতে পারবো না। না নিলে বুঝবো তুমি আমাকে কখনো তোমার ভালো সহকর্মী মনে করো না। আপনি ভুল বুঝতেছেন। আপনার মতো এত ভালো কলিগ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে প্লিজ নাও, না করবে না। আর যদি না নাও তাহলে অনেক অনেক কষ্ট পাবো মনে। দেখেন কেমন করে নেই আমি, আর মানুষ কি বলবে বলুন তো? এখানে কি কেউ দেখতেছে নাকি? তাছাড়া আমি আমার সহকর্মীকে দিতেছি, এতে কার কি? পরে না হয় তুমিও আমাকে দিও। আজ অনেক আশা করে নিয়েছি তোমার জন্য, আর বিশ্বাস নিয়ে এসেছি। মামুন নিয়ে বলল, আপনার সাথে পারা যাবে না। দেন, এবার খুশি তো আপনি? শুধু খুশি বলতেছো? মন তো চাচ্ছে জড়িয়ে ধরি তোমাকে। পরশু এগুলো পরে আসবে কিন্তু, মনে থাকে যেন। মিতুর কথা শেষ হতে না হতেই ঠাস করে মামুনের গালে একটা থাপ্পড় পড়ল। মামুন তাকিয়ে দেখে থাপ্পড়টা আর কেউই না, বরং তানহা তাকে মেরেছে। মিতু তো তানহার রাগে চেহারা দেখে ভয়ে শেষ। তানহা হাতের ইশারায় মিতুকে যেতে বলল। তানহার রাগ দেখে ভয়ে মিতু চলে গেল। মামুন বোকার মতন তানহার দিকে তাকিয়ে আছে। মিতু চলে যাওয়ার পর তানহা আরো 3-4টা থাপ্পড় মামুনকে মারল। ম্যাম, পাগল হলেন নাকি? এভাবে থাপ্পড় মারতেছেন কেন আমাকে? তানহা রাগান্বিত স্বরে বলল, মিস মিতু খেতে বললে খাওয়া যায়, কোনো জিনিস দিলে নেওয়া যায়, আর আমি কোনো কিছু দিলে কোনো কিছু জিজ্ঞেস করলে তখন উত্তর না আসে। আসলে ম্যাম, আপনি... মামুন কিছু বলতে পারল না। তোকে খুব ভালো করেই চিনি আমি। কয়টা মেয়ের জীবন নষ্ট করেছিস তুই, আর কত মেয়ের জীবন নষ্ট করতে চাস? তানহা মামুনকে রেগে তুই করে বলল, আপনি আমাকে ভুল বুঝতেছেন ম্যাম, আমি ওরকম না। তুই কিরকম সেটা আমার থেকে কেউ ভালো জানে না। এই যে দিলাম তোকে শপিং ব্যাগ, যদি মন চায় এগুলো পরে আসবি পরশু, আর যদি মন না চায় আগুনে জ্বালিয়ে দিস। শপিং ব্যাগগুলো মামুনের গায়ে রাগে ছুঁড়ে মারল তানহা। ব্যাগগুলো ছুঁড়ে মেরে পেছনে না তাকিয়ে গাড়িতে উঠে গিয়ে খুব জোরে গাড়ি চালিয়ে চলে গেল তানহা। মামুন বোকার মতন তানহার চলে যাওয়া দেখল। এত অল্প সময়ের মধ্যে তার সাথে কি হয়ে গেল কিছুই বুঝতে পারল না। এত থাপ্পড় খাওয়ার পরও মামুনের মুখে মুচকি হাসি। হাসতে হাসতে শপিং ব্যাগগুলো তুলে নিল। মামুন মনে মনে বলল, তানহা আগের মতোই রাগী আর জেদি আছো। আচ্ছা তানহা, আমাকে কি তুমি ভালোবেসে দিলে নাকি অপমান করে সবকিছু দিলে? মামুন সব নিয়ে ভেজা শরীরে বাসায় ঢুকে সব রেখে গোসল করে ফ্রেশ হলো। ফ্রেশ হয়ে হালকা খেয়ে নিয়ে গাটা একটু বিছানায় এলিয়ে দিল। হঠাৎ মনে হলো বাড়িতে তো কথা বলা হয় নাই, আর টাকাও পাঠানো হয় নাই। সাথে সাথে ফোন বের করে বাড়িতে ফোন দিল। হ্যালো বাবা, কেমন আছো তুমি? মা, শাকিল, সাথী কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি বাবা। শাকিল আর সাথীর পড়াশোনার খবর কি? আর মা কি সুস্থ আছে বাবা? হ্যাঁ রে, তোর মা এখন প্রায় সুস্থ। এখন নিজে নিজে হাঁটাচলা করতে পারে একটু একটু। ডাক্তার বলেছে আর মাস 2-1-এর মধ্যে তোর মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। মাকে একটু দাও না, কথা বলি। আমি সত্যি সুস্থ হয়ে গেছি বাবা। তোকে আর দূরে থেকে কোনো কষ্ট করতে হবে না। তোর বাবা তোর জন্য সব ব্যবস্থা করে ফেলেছে। কই আর কষ্ট করলাম মা? আমার জন্য তো তোমরা এতদিন কষ্ট করে গেছো, আর বাবা কি ব্যবস্থা করলো আমার জন্য আবার? তোর বাবা আমাদের একটা বড় জমি বিক্রি করে সব জমি বন্ধক থেকে বের করেছে।
এখন তোর বাবা আবারও চাষ শুরু করেছে আর তোর জন্য বাজারে একটা বড় দোকান কিনেছে। তোর খুব ইচ্ছে নিজের একটা ব্যবসা থাকবে আর আমাদের সাথে থাকবি তুই। তাই তো তোর বাবা ওই বড় জমিটা বিক্রি করে দিয়েছে। মা, আর কত করবে আমার জন্য? আমার জন্য এত বড় জমিটা বিক্রি করে দিলে তোমরা? তোমাদের তো আরো দুটো ছেলে মেয়ে আছে, তাদের জন্য কি কিছু রাখতে লাগবে না? তোর ভাই বোনের জন্য তো তুই আসিস। তোকে যদি সবকিছু করে দেই, তুইও তোর ভাই বোনের জন্য সব করতে পারবি। তাছাড়া এত বছর ধরে তো ওদের জন্য নিজের সুখ পর্যন্ত বিসর্জন দিয়ে দিলি। তোর প্রতি আমাদের বিশ্বাস আছে বাবা। আর 2টা মাস কষ্ট হবে, শহরে থাক, তারপর একেবারে চলে আসিস। বাবা, এই ইট পাথরের শহরে আর থাকতে ভালো লাগে না। এবার বাড়ি গেলে তোমার সাথে চাষাবাদ করব আর ব্যবসা করব বাবা। হ্যাঁ বাবা, আর তোকে থাকতে হবে না, তুই চলে আসিস। মা, আমি টাকা পাঠিয়ে দিতেছি। তোমার ঔষধ, সাথী শাকিলের পড়াশোনার খরচ আর বাকি টাকা দিয়ে সংসার চালিয়ে নিও। আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আমাদেরকে নিয়ে আর তোকে টেনশন করতে হবে না। তোমরাও ভালো থেকো মা। আল্লাহ আল্লাহ করি দ্রুত একেবারে সুস্থ হয়ে যাও। মামুন ফোন কেটে দিল। তার বাবা মায়ের সাথে কথা বলেই মনটা শান্তি পেল। সেই যে মা অসুস্থ হওয়ার পর শহরে এসেছে, তারপর ঠিক মতন বাড়িতে গিয়ে মামুনের থাকা হয়ে ওঠে নাই। আজকে সব শুনে মামুন একটু খুশি হলো। অবশেষে বাড়ি একেবারের জন্য সে বুঝতে পারবে। মামুনের জন্য আর মায়ের জন্য সব জমি বন্ধক ছিল। মামুন শহর থেকে পড়াশোনার পাশাপাশি টিউশনি করানোর পর এরপর চাকরি। উফ, কত ঝামেলা গেছে তার মাথার উপর দিয়ে। এর মাঝে আবার ফোন আসলো মিতুর। কি করো? এখন শার্ট প্যান্ট পরে দেখেছো, গায়ে হয়েছে তোমার? এই তো শুয়ে আছি, আর এখনো পরে দেখি নাই, কালকে জানাবো। আচ্ছা ঠিক আছে, একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দেবে তো? হ্যাঁ বলেন, কি জিজ্ঞেস করবেন আপনি? আচ্ছা, ম্যাম ওভাবে রেগে এসে থাপ্পড় মারলো কেন? আর কিসের ব্যাগ ছিল ম্যামের হাতে? ওই যে, তার কথা শুনি নাই মানে? অফিসের কাজ আর কি, তার জন্য হবে মনে হয়। ওগুলো কিসের ব্যাগ সেটা তো জানি না আমি। মামুন মিতুকে মিথ্যা বলল। না না, আমার তো বিশ্বাস হচ্ছে না। যেরকম রেগেছিল, আমার তো ভয়ে বুক কাঁপা শুরু হয়ে গিয়েছিল। কি জানি কিসের এত রাগ আমার উপরে। আচ্ছা একটা কথা বলি, রাগ করবেন না তো? হ্যাঁ বলো, রাগ করবো কেন? আপনি বিয়ে কবে করবেন শুনি? তুমি যেদিন বলবে সেদিন বিয়ে করবো আমি। ফাইজলামও বাদ দেন, আমি সিরিয়াসলি বলতেছি। সত্যি করে বলেন না, আপনি কবে বিয়ে করবেন? তাহলে তোমাকে বিষয়টা কক্সবাজারে গিয়ে জানাই, কি বলো? নাকি তোমার শোনার খুব ইচ্ছে আছে? আচ্ছা সমস্যা নাই, কক্সবাজারে গিয়ে না হয় শুনবো। এখন রাখি, অনেক রাত হয়েছে, আজকে একটু শান্তি মতো ঘুমাই। মামুন ফোন কেটে দিল, কারণ মিতু একবার কথা বলা শুরু করলে ফোন কাটতে চায় না। আর মিতুর বিয়ের কথা জিজ্ঞাসা করার কারণ হলো যাতে মিতু মামুনের সাথে একেবারে কম মিশে। কারণ মামুন জানে মিতু তার সাথে থাকলে তানহা সহ্য করতে পারে না। মিতু ফোন কেটে দিতে না দিতেই তানহা তাকে ফোন দিয়েছে। মামুন সাথে সাথে ফোন রিসিভ করলো। তা মামুন সাহেব, এত তাড়াতাড়ি প্রেমালাপ শেষ হলো আপনার? কার সাথে কখন প্রেমালাপ করলাম আমি? আমি তো বাসার ভিতরে একা আছি, আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করেন। তানহা রাগান্বিত সুরে বলল, চুপ কর বেঈমান, ঠকবাজ, ধোকাবাজ। আমাকে কি আগের মতো বোকা মনে করিস নাকি? কেন তুই মিতুর সাথে ফোনে কথা বললি না? কই, মিতুর সাথে আমি কথা বললাম? কই মিতুর সাথে কথা বললাম? আরে বেঈমান, আর কত মিথ্যা বলবি আমাকে? আমি সে 1 ঘন্টা থেকে তোর ফোনে কল দিয়েই যাচ্ছি, আর বারবার তোর ফোন ব্যস্ত বলতেছে। ম্যাম, আমি বাড়িতে কথা বললাম আমার বাবা মায়ের সাথে, তাই হয়তো ফোন ব্যস্ত পেয়েছেন আপনি। তানহা এবার আরো রেগে গিয়ে বলল, আরে ধোকাবাজ, আর কত ধোকা দিবি এত মিথ্যা বলে তুই? তোকে হাড়ে হাড়ে চেনা আছে আমার। তোকে যখন দিয়ে দেখি তোর ফোন ব্যস্ত, তখন আমি মিতুকে ফোন করি, মিতুর ফোনও ব্যস্ত। আসলে ম্যাম, বাড়িতে কথা বলে ফোন রাখার পর হঠাৎ করে মিস মিতু আমাকে ফোন করেছিল। তাহলে এতক্ষণ যে বললি, কোথায় কার সাথে কথা বললাম, প্রেমালাপ করলাম? তোকে খুব ভালো করেই চেনা আছে আমার। দেখেন ম্যাম, কারোর সাথে ফোনে কথা বললে সেটা প্রেমালাপ হয় না। আর অহেতুক আমাকে এসব কথা শোনাবেন না। আমার ফোনে কে ফোন দিবে, কার সাথে কথা বলবো, সেটা একান্ত আমার ইচ্ছে। সুতরাং না জেনে না শুনে কাউকে দোষারোপ করবেন না। আর হ্যাঁ,
আমি এখন অফিসিয়াল ডিউটির বাইরে, সুতরাং আমার সাথে এভাবে কথা বলতে পারেন না আপনি। বলেই ফোন কেটে দিয়ে ফোন সুইচ অফ করে দিল। মামুনের খুব রাগ হচ্ছে, কেন যে তার আবারও তানহার সাথে দেখা হলো। মামুন তো তানহার আশা বাদ দিয়ে দিয়েছিল। ঘুরে ফিরে আবার সে তানহার কাছে পড়ে গেছে মামুন। আর কোনো কিছু না ভেবে মামুন ঘুমিয়ে পড়ল। তানহার তো আরো সে রাগ উঠে গেল। মামুনের এত বড় সাহস, তার ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলো। তানহা মনে মনে বলছে, এর জন্য শাস্তি পেতে হবে তোকে মামুন। এভাবে পরের দিনটাও কেটে গেল। আজকে পিকনিকে কক্সবাজার যাওয়ার দিন। সবাই যে যার মতন পরিবারের লোকজন নিয়ে এসে হাজির হলো অফিসের সামনে। কেউ মা, কেউ বাবা, কেউ মা, কেউ বাবা, কেউ বউ, কেউ স্বামী, কেউ ছোট ভাই বোন, কেউ প্রেমিক প্রেমিকা নিয়ে হাজির হলো কক্সবাজার বলে কথা। এখানে গেলে নাকি আইফোন পাওয়া যায়। সবাই এসেছে, গাড়ি ছাড়ার সময় হয়েছে, কিন্তু আমাদের নায়কের খবর নেই। তানহা বাধ্য হয়ে গাড়ি ছাড়ার কথা বলল, গাড়ি ছেড়ে দিয়েছে। এর মাঝে মামুন এসে হাজির। গাড়ির পেছন পেছন মামুন দৌড়ে গাড়িতে উঠল। উঠেই দেখে সব গাড়ির সিটগুলো ব্লক। মিতুর পাশে একটা সিট আছে। মিতু হাত ধরে টেনে মামুনকে বসালো। এত দেরি হলো কেন শুনি? নাকি বাসায় বউ আছে, আসতে দিতে চাইনি? মামুন হাঁপাতে হাঁপাতে বলল, আর বলিয়েন না, আপনার দেওয়া শার্ট প্যান্ট পরে দেখলাম হলো না, তাই এইগুলো পরে আসতে দেরি হলো। বাহ, এই পোশাকে তো তোমাকে সেই মানিয়েছে, পছন্দ আছে তোমার। মামুন মুচকি হাসলো, বলল, ধন্যবাদ। ধন্যবাদ। ম্যাম তো সেই রেগে গিয়েছিল, তোমার জন্য অপেক্ষা করে দেখলো যখন তুমি নেই, তখন তো ম্যাম সে কি রাগ। আচ্ছা ম্যাম, কোথায় কোন গাড়িতে উঠছে? আরে ম্যাম তো আমাদের পিছনের ওইদিকে সিটে বসেছেন। ভাগ্যিস তোমার জন্য এই সিটটা রেখেছিলাম, না হলে পুরা পথ দাঁড়িয়ে যেতে হতো। আবারও আপনাকে ধন্যবাদ মিস মিতু। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না তোমাকে। গানের তালে তালে হাততালি দাও আর আনন্দ করো। আপনারা আনন্দ করুন, আমি বরং একটু চোখটা বন্ধ করে থাকি, অনেক দৌড়ে এসেছি। মিতু সহ গাড়িতে থাকা সবাই আনন্দ করছে। মাঝে মাঝে মিতু মামুনের গায়ে হেলে পড়ছে। তানহা তার সিট থেকে উঠে এসে এসব দেখে আরো জ্বলে যাচ্ছে। কিছুই বুঝতে পারছে না সে কি করবে এখন। মিতু তো মামুনের গায়ে বারবার উল্টে পড়ছে, তবু মামুন তাকে সরিয়ে দিচ্ছে না। এবার মিতু তাদের সিটের সামনে এসে দাঁড়ালো। মামুন তো চোখ বন্ধ করেই আছে। আরে ম্যাম হঠাৎ সিট রেখে এখানে এসে দাঁড়ালেন যে? কোনো সমস্যা কি? আসলে আমার পাশে যে মেয়েটা বসেছে ওর একটু সমস্যা। আচ্ছা, তার আগে আপনি বলেন, আপনি কি গাড়িতে বমি করেন নাকি? না ম্যাম, করি না। তো আমার তো জার্নি করতে খুব ভালো লাগে। আমি তো বমি করি, আর ওই মেয়েটাই সব বমি করা দেখলে নাকি বমি করে। তাছাড়া জানালার পাশে সে বসেছে, সরতেও চাইছে না। তাই বলছিলাম কি, আপনি যদি ওই সিটে যেতেন তাহলে আমার জন্য ভালো হতো। মিতু মুখে বলল, ইশারায় জানালো। ম্যাম বুঝেনি তো, আমি মামুনকে পছন্দ করি। কেমন করে যায় বলেন? তানহা রাগ করলো, নর্মাল ভাবে বলল, আচ্ছা, আপনি ওখানে যান, আমি মামুন সাহেবকে বলে দিব আপনার মনের কথা। কিন্তু পরে আবার ওইখানে এসে বসবো, ঠিক আছে? তানহা মিতুকে মিথ্যা বলল। সিট আপনার, যখন খুশি এসে বসিয়েন। আমার বমি করা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। মিতু সিট ছেড়ে দিয়ে তানহার সিটে গিয়ে বসলো। আর মনে মনে ভাবছে, ইস, ম্যাম আমার মনের কথা মামুনকে বলে দেবে। নিশ্চয়ই ম্যামের কথাই না করতে পারবো না। এমনিতেই মামুন ম্যামকে অনেক ভয় করে। তানহা সিটে বসেই সে রাগ হয়ে গেল। মামুন চোখ বন্ধ করে কখন যে ঘুমিয়ে গেছে মামুন বুঝতেই পারে নাই। হঠাৎ মামুনের শরীরে জোরে ধাক্কা দেওয়ার কারণে ঘুম ভেঙে গেল। মামুন ধড়ফড়িয়ে উঠল। তাহলে এতক্ষণে ঘুম ভাঙলো আপনার, তাই না? বলেই তানহা শয়তানি হাসি দিল। তানহাকে দেখে মামুন একটু অবাক হলো, বলল, আপনি কখন এখানে এলেন? এখানে তো মিস মিতু ছিল। মিস মিতুর প্রতি এত টান আপনার? কই, আমার প্রতি তো কোনোদিন আপনার এত টান দেখি নাই। উল্টা বুঝেন কেন আপনি? আপনি কখন এখানে এলেন সেটা বলেছি। আপনি যখন মিতুকে নিয়ে ঘুমের মাঝে স্বপ্ন দেখতেছিলেন, ঠিক তখনই এখানে এসেছি আমি। মামুন এবার একটু রেগে গিয়ে বলল, আবারও উল্টা কথা বলেন কেন আপনি? আসলে কখনো সত্যিটা জানার ইচ্ছে আপনার ছিল না? বাবা, আপনার দেখে রাগও আছে। তাই এরকম রাগ কি তখন করেন যখন আপনার প্রেমিকা পাশে থাকে না? আপনার সাথে কথা বলা মানে নিজের গালে নিজেই চর মারার সমান। তা মারেন না চর, দেখি কেমন করে নিজের গালে চর মারতে পারেন। আপনি দয়া করে
মিস মিতুর সাথে আমাকে জড়িয়ে কিছু বলবেন না। মিস মিতুকে নিয়ে না বললে যে মিস মিতুর সাথে অন্যায় করা হয়ে যাবে আমার। মামুন অবাক হয়ে বলল, মানেটা হলো মিস মিতু এই সিটটাতে আমাকে বসতে দিয়েছেন যাতে আপনাকে বলতে পারি মিস মিতু আপনাকে অনেক ভালোবাসে। আপনাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখতেছে তিনি, আর এই ভালোবাসার কথাটা বলার জন্য আমাকে সিট ছেড়ে দিয়েছে। কি যা তা কথা বলতেছেন আপনি আমাকে? আমি বললেই যা তা হয়ে যায় নাকি? পরশু রাতে তো কত কথা শুনিয়ে ফোন কেটে দিলেন, তাও বন্ধ করে। আর আজকে তো মিস মিতু নিজেই বলে গেল। আর বিশ্বাস না হলে ডাক দেই তাকে। মামুন মনমরা হয়ে বলল, ম্যাম, আপনি যা ভাবছেন তার কিছুই নেই আমাদের মাঝে। তা কিছুই যদি না থাকবে, অফিসে এত এত মেয়ে থাকতে, এত এত ছেলে থাকতে, আপনারা দুজন সবসময় সুপার গুরুর মতো জোড়া লেগে থাকেন যে। মানুষ বলে না যতটা রটে কিছুটা বটে। আপনাকে বোঝাতে পারবো না আমি, কিন্তু সত্যি এটাই যে তার সাথে সহকর্মী ছাড়া আমার কোনো সম্পর্ক নেই। এখন যদি মিস মিতু আমাকে ভালোবাসে বা ভালোবাসার চোখে দেখে, সেটা তার সমস্যা, আমার নয়। খুব তো ফোনে বড় বড় কথা বলছিলেন, এখন কেন এমন করতেছেন শুনি? আপনি যেরকম করেন সেখানে আমাকে চুপ থাকতেই হয়। এর কারণে সেদিন ফোন কেটে দিয়ে বন্ধ করে রেখেছি। ম্যাম, বিশ্বাস করেন, মিস মিতুর সাথে আমার কোনোদিন কোনোক্ষণে একজন ভালো সহকর্মী ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না, তবুও যখন বলছেন বিশ্বাস করে নিলাম। তো এবার বলুন, আসতে এত দেরি হচ্ছিল কেন? সত্যি কথাটা বললে বিশ্বাস করবেন না আপনি। হায় রে, আমার সত্যবান ব্যক্তি রে। তা শুনি কি এমন সত্য ঘটনার জন্য আসতে দেরি হলো? আপনার ভয়ে আসতে দেরি হয়েছে কারণ সেদিন রাতে তো রাগে চড় মেরে মুখের উপর শপিং ব্যাগগুলো দিয়ে আসলেন। এখন এগুলো যদি পরে না আসতাম তাহলে আল্লাহই ভালো জানে সবার সামনে কি করতেন। ভুলে অন্য পোশাক পরেছিলাম, পরে মনে পড়লো আপনার দেওয়া শার্ট, প্যান্ট, ঘড়ি, সানগ্লাসের কথা। এবার বুঝেন। তানহা ভালো করে দেখলো সত্যি তো, তারপর বলল, তা কবে থেকে ভয় পান আমাকে শুনি? দয়া করে চুপ থাকুন আর পারলে আনন্দ করুন। আমি একটু চোখ বন্ধ করে ঘুমাতে চাই। কেন, রাতে কি কারোর সাথে প্রেম করেছেন নাকি যে বাসে উঠে ঘুমাতে হবে? আপনার সাথে কথা বলাই আমার দোষ হয়েছে। মামুন পকেট থেকে ইয়ারফোন বের করে কানে দিয়ে গান শুনতে লাগলো আর চোখ বন্ধ করলো। তানহা তা দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। কতদিন পর এইভাবে মামুনের কাছে বসেছে, এইভাবে কথা বলল তানহা। মামুন ঘুমিয়ে গেছে দেখে তানহা মামুনকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে সেও ঘুমিয়ে গেল। গাড়ি চিটাগাং ছেড়ে চকিয়া পার হয়ে হাইওয়ে পাশে একটা হোটেলে থামলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। মামুন জেগে দেখে তানহা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মামুন আর তানহাকে না ডেকে মাথাটা সিটের উপর রেখে নিচে নেমে আসলো। এসে মিতুর সাথে দেখা। মামুনকে দেখে লজ্জা লজ্জা ভাব করে মুচকি মুচকি হাসতে লাগলো। কি হলো, এভাবে আমাকে দেখে হাসতেছেন কেন? আমি কি হাসার মতো কোনো কাজ করেছি নাকি? আমি তোমাকে দেখে হাসতেছি নাকি? আমি একটু হাসতেও পারবো না নাকি? আপনি হাসুন, আমি ভিতরে যেয়ে একটু হালকা হয়ে তারপর কিছু খাবো। আরে আমাকে একা রেখে কই যাও? দাঁড়াও, আমিও যাব। হ্যাঁ, আসেন আমার সাথে। আমি যে বাথরুম ব্যবহার করব, আপনিও সাথে থাকেন। ছি, কি যে বলো না তুমি। আমিও যাব মানে লেডিস বাথরুম ব্যবহার করব আমি? তো সোজা করে কথা বলতে পারেন না আপনি? আচ্ছা হইছে, চলেন এবার খালি ঝগড়া করে আমার সাথে। মামুন আর কোনো কথা না বলে দ্রুত বাথরুমে গেল। খুব জোরে 1 নাম্বার চাপ পেয়েছে তার। বাথরুম থেকে বের হয়ে হাত মুখ ভালো করে ধুয়ে নিল। হোটেলের ভেতরে প্রবেশ করে দেখে তানহা আগে থেকেই বসে আছে। হঠাৎ মিতু মামুনকে তার সাথে বসতে বললে তানহা ফিরতি ডাকে মামুন বাধ্য হয়ে তার কাছে গিয়ে বসলো। তানহা খাবার এগিয়ে দিল। মামুন আর না করতে পারল না। দুজনে খাবার খাচ্ছে। আচ্ছা, আপনি কেন আমাকে সিটে ওভাবে রেখে চলে আসলেন? আসলে আমার খুব জোরে বাথরুম পেয়েছিল, তাই আপনাকে আর ডাকি নাই। এত মিথ্যা কথা বলা কবে থেকে শিখলেন? আমি তো উঠে দেখি আপনি মিতুর সাথে হেসে হেসে কথা বলছেন। আরে ম্যাম, আমি তো কথা বলতে চাইনি, উনি নিজেই এসে কথা বলল। বাথরুম ক্ষুধা বুঝি আপনার পায়, আমার বুঝি পায় না। আগে তো এরকম ছিলেন না আপনি, এখন কেন এরকম হয়েছেন? সরি ম্যাম, আমি মনে করেছি আপনি ঘুমিয়ে আছেন। আপনাকে ডাক দিলে হয়তো বা রাগ করবেন, তাই ডাকি নাই।
হয়েছে হয়েছে, খাওয়া শেষ করেন, সবাই বাসে উঠে পড়ছে। বাথরুমে সময় শেষ করেছেন, খেতেও পারতেছেন না এখন। ম্যাম ঠিক আছে। খাওয়া শেষ করে যে যার সিটে গিয়ে বসে পড়ল। কিন্তু আপত্তি বাঁধল তখন যখন দেখল মিতু আবার আগের সিটে বসে আছে। গাড়ির 2টা সিট খালি, একটা মামুনের, আরেকটা যেখানে প্রথমে তানহা বসেছিল। তানহা মিতুকে আবারও ইশারায় বুঝালো সে এখনো মামুনকে বলতে পারে নাই তার ভালোবাসার কথা। মিতু আবারও হালকা হেসে সিটে উঠে গিয়ে তানহার সিটে গিয়ে বসলো। তানহার সিটে বসতে বসতে মামুন বলল, আচ্ছা ম্যাম, মিস মিতুকে ইশারায় কি এমন বললেন যে উনি সিট ছেড়ে দিয়ে আপনার সিটে বসলো? আসলে মিস মিতু আপনাকে পছন্দ করে, ভালোবাসে, নিজের মুখে বলতে পারছে না, তাই আমাকে বলতে বলেছে। এই কারণে সিট ছেড়ে আমার সিটে বসে পড়েছে। তানহার কথা শুনে মামুন সাহেব জোরে জোরে হাসলো, তারপর বলল, ম্যাম আমাকে আর হাসাবেন না। বাপের জন্মেও শুনি নাই অফিসের বসকে দিয়ে কর্মচারী প্রেম প্রস্তাব দেয়। তার মানে আপনিও মিস মিতুকে পছন্দ করেন, ভালোবাসেন, তাই তো? মামুন হাসতে হাসতে বলল, ম্যাম আর হাসাবেন না প্লিজ। উফ, পেটে ব্যথা হয়ে গেল। আমি মজা করতেছি না, যেটা সত্যি সেটাই বললাম। মিস মিতু নাকি আপনাকে ভালোবাসে। উফ ম্যাম, আপনিও না। দেখেন আমি তাকে আমার ভালো কলিগ ছাড়া অন্য কিছু ভাবি না। তাহলে মিতু কেন আমাকে একদিন অফিসে, আজকে বাসেও বললো আপনাকে ভালোবাসে? ম্যাম ওটা তার ভুল ধারণা, আর আপনি যে বলতেছেন এটাও আপনার ভুল। আর আপনিও ভালো করে জানেন আমি কাকে ভালো। বলেই মামুন থেমে গেলেন। কি হলো, থামলেন যে? বলেন কাকে ভালোবাসেন। ওসব কিছু না, কিন্তু মিস মিতুকে আমি ভালোবাসি না, আর কোনোদিন তাকে ভালোবাসা সম্ভব না। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, মিস মিতুকে ভালো কলিগ মনে করে, এর চেয়ে অতিরিক্ত কিছুই না। পরে যদি জিজ্ঞেস করে কেন তাকে ভালোবাসেন না, তখন কি উত্তর দিব আমি? বলবেন আমি একজনকেই ভালোবেসেছি আর তাকেই আমি চাই, কিন্তু সে মিতু নয়। কাকে চান, কে সে, সেটা যদি জানতে চাই? ম্যাম প্লিজ, আর না, এবার তো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি সবটা, আর বলতে হবে না। ধন্যবাদ ম্যাম, এবার একটু জিরিয়ে নেই আমি। মামুন আগের মতন কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করল। তানহা মনে মনে বলল, আমি জানি মামুন, তুমি আমাকে এখনো ভালোবাসো। আমাকে এভাবে সে সময় ঠকাতে নাও পারতে তুমি। আমি যে এখনো সে আশা নিয়ে পড়ে আছি, আবারও শুনবো ভালোবাসি কথাটা তোমার মুখে। এতদিন দুর্ব্যবহার করার জন্য আমি সরি মামুন। তোমার কাছ থেকে অবহেলা পেয়ে এগুলো করেছি আমি। কক্সবাজার যেয়ে নি, তোমাকে বলতে হবে না সবার সামনে আমি তোমাকে আবারও ভালোবাসি বলবো। আমি যে এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি মামুন। কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে তানহারও চোখে ঘুম চলে আসলো। আবারও সে মামুনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। বাস যখন কক্সবাজার হোটেলের সামনে এসে দাঁড়ালো তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে রাত হয়েছে। তানহা চোখ মেলে দেখে সে মামুনকে জড়িয়ে ধরে আছে। তা দেখে কিছুটা লজ্জা পেল। তানহার ডাকে মামুনের ঘুম ভাঙে। বাসগুলো থেকে সবাই নেমে হোটেলের সামনে দাঁড়িয়ে রইল। তানহা আগে থেকেই হোটেল রুমগুলো বুক করে রেখেছিল। সবাই আজকে যে যার রুমের চাবি নিয়ে চলে যান, অনেক পথ জার্নি করা হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে আমরা মোটে 3 দিন থাকবো। এই 3 দিন 3 বেলা খাবার থাকা কোম্পানি বহন করবে। এর বাইরে আপনারা অন্য কোথাও ঘুরতে যাওয়া, খাওয়া, সেসব আপনাদের সবার নিজেদের ব্যয় করতে হবে। ম্যাডাম, তাই বলে এতগুলো মানুষের সবকিছু কোম্পানি ব্যয় করবে? এই 3 দিনে তো কয়েক লক্ষ টাকা ব্যয় হবে। এনারা সবাই আমার কোম্পানির কর্মকর্তা। এনারা আছে বলে কোম্পানি টিকে আছে। আর বছরে একবার মাত্র পিকনিকের আয়োজন করা হয়। এতে কত লক্ষ টাকা ব্যয় হলো সেটা ভেবে লাভ আছে? তাছাড়া এনারা সৎভাবে কাজ না করলে কোম্পানি কোটি কোটি টাকা লাভ করতো না। এটা এনাদের এবং এনাদের পরিবারের প্রাপ্য। হোটেলে সব বলা আছে, আপনাদের যা লাগে নিতে পারেন, খেতে পারেন। এবার সবাই এক এক করে যে যার রুমে চাবি নিয়ে চলে যেতে পারেন। সবাই এক এক করে তাদের ব্যাগ লাগেজ নিয়ে হোটেলের ম্যানেজারের কাছে চাবি নিয়ে রুমে চলে গেল। সবাই অনেক পর জার্নি করে এসেছে। সবাই আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে হোটেলে, যেখানে সবার একসাথে খাবার ব্যবস্থা করা হয়েছে, সবাই খেয়ে আবারও যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। যারা পরিবার সহ এসেছে তাদের জন্য বড় রুম, মানে ডাবল রুম। রুমে 2টা খাট। যারা সিঙ্গেল এসেছে তাদের জন্য সিঙ্গেল রুম, সিঙ্গেল খাট। পরের দিন যে যার মতন সমুদ্র দেখতে বেরিয়ে গেল। কেউ বা সমুদ্রের জলে ভেসে ভেসে, আবার কেউ সেলফি তুলে, কেউ বা টিকটক ভিডিও বানায়, কেউ বা লাইভ ভিডিও করছে, কেউ বা ছাতার নিচে বসে যে যার চেয়ারগুলো আছে সেখানে শুয়ে ডাব খাচ্ছে, কেউ বা আবার নিজের জীবন সঙ্গিনীর সাথে মজা করতে ব্যস্ত।
সবার থেকে দূরে মামুন বালের ওপর বসে আছে। মিতু একটু এগিয়ে গেল তানহার দিকে। মুখে মুচকি হাসি থাকলেও মুখটা তার লজ্জায় লাল হয়ে আছে। ম্যাম, একা একা সমুদ্রের জলে যে আপনার কেউ আসে নাই? তানহা একটু এদিক ওদিক তাকে বলল, আমরা আবার কি আসবে? অফিসের সবাই তো কাউকে না কাউকে নিয়ে এসেছে, আপনি যে একা আসলেন। কেন, আপনিও তো একা এসেছেন, আপনার কি তাতে কোনো সমস্যা হচ্ছে? কি যে বলেন না ম্যাম, আমি আবার কোথায় একা আসলাম? মিতু লজ্জা পেতে বলল, আপনি তো একাই এসেছেন, আর এত লজ্জা পাচ্ছেন কেন? মিতু বলে ফেললেন, আমি তো একা আসি নাই, আমার সাথে তো মামুনও এসেছে। তা মামুন সাহেব কি আপনাকে ভালোবাসার কথা বলেছে? আপনি বলেন নাই ম্যাম? হ্যাঁ বলেছি, কিন্তু মামুন সাহেব না করে দিয়েছে। মিতু মুখে ওড়না দিয়ে আঙুল পেঁচিয়ে বলল, আমি জানি আপনি বললে সে হ্যাঁ বলবে না, আমি বললে ঠিকই সে রাজি হবে। তানহা কথাটা মনে মনে বলল, আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে নিজে গিয়ে জিজ্ঞেস করেন। কি বেহিয়া মেয়ে বাবা, আমার কথা বিশ্বাস করে না। মিতু হিহি করে হেসে দৌড়ে উঠল। জল থেকে যাবার সময় বলল, ম্যাম তাহলে যাই, গিয়ে বলি এই সময় মামুন একা আছে, আপনি